আজকে আমরা 10.7 এর সেকেন্ড ক্লাসটা করব। তো আজকের ক্লাস করার শুরুতে তোমরা দুইটা কাজ করবা। যারা এখনো 10.7 এর প্রথম ক্লাসটা করো নাই, আগে অবশ্যই এই ক্লাসটা করে নিবা, কারণ ওই ক্লাসটা না করলে এই ক্লাসটা কিছুই বুঝবা না। কারণ এই ক্লাসের বেসিক জিনিসগুলো ভাইয়া 10.7 এর প্রথম ক্লাসটাতে আলোচনা করছি। এবং আরেকটা কাজ করবো হচ্ছে, আজকের ক্লাসটা করার জন্য তোমরা অবশ্যই তোমাদের বইটা নিয়ে বসো, কারণ ভাইয়া হচ্ছে বোর্ডে প্রশ্নগুলো লিখি নাই। তো ভাইয়া বইয়ের সাথে বলবো যাতে তুমি তোমার প্রশ্নের সাথে মিলাই নিতে পারো বইয়ের সাথে, ওই কারণে অবশ্যই বইটা নিয়ে বসবা। তো আমরা আজকে 10.7 এর বইয়ে হচ্ছে 14 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা দিয়ে শুরু করব। তোমরা একটু বইটা নাও, 14 নাম্বার ম্যাথটা দেখো। বলা হচ্ছে y ইকুয়াল হচ্ছে 4x স্কয়ার, y ইকুয়াল 4 দ্বারা পরিবিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আসো আমরা যদি আসি যে 14 নাম্বার দেওয়া আছে তোমাকে বলে দিছে হচ্ছে y ইজ ইকুয়াল 4x স্কয়ার, y ইজ ইকুয়াল হচ্ছে 4x স্কয়ার ডট ডট ডট, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ রাখলাম। এরপরে খেয়াল করো আরেকটা ইকুয়েশন দিয়ে দিছে y ইকুয়াল 4, তাহলে y ইজ ইকুয়াল হচ্ছে 4, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো খেয়াল করো আমরা গত ক্লাসে শিখাইছিলাম যে y ইজ ইকুয়াল হচ্ছে 4x স্কয়ার, এই টাইপের রাশিগুলোকে আমরা কি বলি বলতো? এদেরকে আমরা বলি হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তো ভাইয়া তোমাদেরকে পরাবৃত্তের সমীকরণ আঁকার জন্য একটা টেকনিক শিখাইছিলাম যে যার উপর স্কয়ার থাকবে না, কথাটা খেয়াল করো, যার উপর স্কয়ার থাকবে না পরাবৃত্তের পেটের ভিতরে ওই এক্সিসটাকে আমরা রাখি। তো তুমি খেয়াল করো তো আমাদের এখানে স্কয়ার নাই কার উপর বলতো? y এর উপর। তাহলে আমরা যদি এই ফিগারটা আঁকি, তাহলে আমরা যদি ফিগারটা ড্র করি, দেখো তাহলে y এর উপর যেহেতু স্কয়ার নাই, তাহলে পরাবৃত্তের পেটের ভিতরে হচ্ছে পজিটিভ y এক্সিসটা থাকবে, অর্থাৎ তোমার ফিগারটা হবে এরকম। এটা হচ্ছে y ইজ ইকুয়াল হচ্ছে 4x স্কয়ারের ফিগার। এরপরে তুমি খেয়াল করো তো y ইজ ইকুয়াল 4, এটাও আমরা শিখেছি সরল রেখা থেকে, তুমি জানো এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা রেখা। তাহলে আমরা y ইজ ইকুয়াল 4 এটা যদি আমরা টানি, এটা হচ্ছে তোমার y ইজ ইকুয়াল হচ্ছে 4। তাহলে তোমাকে বলা হচ্ছে এই দুইটা রেখা মিলে, একটা বক্ররেখা এবং একটা সরল রেখা মিলে যে ক্ষেত্রফলটা উৎপন্ন করছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তুমি খেয়াল করো তো, তোমাদের এটা আঁকার দরকার নাই, ভাই লাল কলম দিয়ে তোমাদের দেখার সুবিধার জন্য আমাদের ক্ষেত্রফল উৎপন্ন করছে কতটুকু দেখো তো। এরা দুজন মিলে এতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে। তাহলে তোমাকে এইটার কি বের করতে বলছে? এটার ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো ক্ষেত্রফল বের করার জন্য আমরা সহজ একটা নিয়ম জানি। আমরা কি করি, যে কোনো একটা এক্সিসের উপর কি করব, একটা অংশ কেটে নিব। তাহলে খেয়াল করো আমরা y অক্ষের উপর একটা অংশ কেটে নিলাম। তাহলে আমরা y অক্ষের উপর একটা অংশ কেটে নিলাম, তাহলে এই অংশটাকে আমরা ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম। তাহলে তুমি কাটছো কোন অক্ষটাকে? y অক্ষকে, তাহলে আমরা এটার নাম দিব হচ্ছে dy, আর এই সাইডে হচ্ছে অক্ষটা হচ্ছে x। তাহলে তুমি খেয়াল করো, তুমি বলতে পারতা যে ভাই আমরা এখানে x অক্ষের উপর কেন টানি নাই। তুমি খেয়াল করো যে ভাই আমরা x অক্ষের উপর কেন টানি নাই বা y অক্ষের উপর কেন টানলাম। তো তুমি খেয়াল করো তো আমাদের x অক্ষের সাথে সে কি কোনো ক্ষেত্রফল উৎপন্ন করছে কিনা? সে x অক্ষের সাথে কোনো ক্ষেত্রফল উৎপন্ন করে নাই, ক্ষেত্রফলটা উৎপন্ন করছে y এক্সিসের সাথে, যার কারণে আমরা y এক্সিসের উপরে ক্ষুদ্র একটা অংশ কেটে নিয়েছি। তো লাস্ট ক্লাসে দেখবা যে ভাইয়া তোমাদেরকে দুইটা দিয়ে দেখাইছি, যে কোনোটা দিয়ে করা যায়। তাহলে খেয়াল করো তো এই ক্ষুদ্র অংশটার ক্ষেত্রফল কত? এই ক্ষুদ্র অংশটার আমরা যদি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল সমান সমান আমরা জানি হচ্ছে, দেখো এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে হচ্ছে x ইনটু হচ্ছে dy। তাহলে তুমি খেয়াল করো এইখানে আমরা অসংখ্য ক্ষেত্র এভাবে টানতে পারি। তাহলে এই ছোট ছোট সবগুলা ক্ষেত্রকে যদি আমরা যোগ করি, তাহলে তুমি এই টোটাল ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে তুমি খেয়াল করো তো তোমার y অক্ষের এই বিন্দুতে মান কত বলো তো? 0। এই বিন্দুতে y এর মান কত? খেয়াল করো তো, এইখানে স্টার্ট হচ্ছে 0, এইখানে দেখো y এর মান কত তোমাকে বলে দিছে হচ্ছে 4। তাহলে তুমি 0 থেকে 4 এর মধ্যে যদি তুমি যোগ করো সবগুলা ক্ষেত্রফলকে, তাহলে তুমি এই টোটাল অংশটার ক্ষেত্রফল পাবা। তাহলে তোমার এখানে লিমিট হবে হচ্ছে 0 থেকে 4। এরপরে আসো খেয়াল করো আমরা, তুমি এই 0 থেকে 4 এর মধ্যে যদি ক্ষেত্রফল বের করো, তুমি এই পাশের অংশটার ক্ষেত্রফল পাবা। তাহলে এই ক্ষেত্রটার এই ক্ষেত্রটা যেহেতু সমান, তাহলে আমরা এখানে একটা 2 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে তুমি টোটাল অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবা। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টিগ্রেশন 0 থেকে 4 x dy।
তাহলে x এর মান কোথা থেকে পাবো আমরা সমীকরণ 1 থেকে তাহলে আমরা এখানে যদি মান বসাও 2 0 থেকে 4 x এর মানটা বের করে নাও এখান থেকে দেখো তো x সমান আমরা কত লিখতে পারি যে x স্কয়ার সমান সমান হচ্ছে 1/4y তাহলে এইখান থেকে দেখো তো আমরা x সমান সমান লিখতে পারি 1/2 রুট ওভার y তাহলে আমরা এখানে x এর মানটা লিখে দাও x এর মান হচ্ছে 1/2 রুট ওভার y ইনটু হচ্ছে dy এটা লিখে দাও 1 নং হতে তাহলে আমরা 1 নং হতে এই মানটা এনে বসালাম তাহলে তুমি খেয়াল করো তো 1/2 এবং এই 2 তোমার কাটাকাটি চলে যাবে তাহলে এখানে থাকে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 4 রুট ওভার y ইনটু হচ্ছে dy তাহলে এখন রুট y এটা তুমি সূত্র জানো কিভাবে খেয়াল করো তো আমরা ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এটা মানে আমরা জানি হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1 প্লাস c তাহলে হচ্ছে রুট y এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট y dy তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে y টু দি পাওয়ার হাফ ইনটু হচ্ছে dy তাহলে এটাকে করলে দেখো আসবে কত y টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে হাফ প্লাস 1 তাই না প্লাস c তাহলে দেখো তো এটাকে করলে কত আসবে y টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই হচ্ছে 3/2 তার মানে আমরা রুট y এটাকে ইন্টিগ্রেশন করলে এই মানটা পাবো তাহলে আমরা সরাসরি এটা এখানে লিখে দিই তাহলে খেয়াল করো আমরা যদি এই মানটা এখানে লিখে দিই তাহলে এটা আসবে হচ্ছে তোমার y টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 তার উপর যেহেতু লিমিট আছে তোমাকে লিমিটটা নিয়ে আসতে হবে লিমিট হচ্ছে 0 থেকে 4 3/2 থেকে যদি তুমি বাইরে নিয়ে আসো তাহলে এটা হবে 2/3 y টু দি পাওয়ার 3/2 তারপর হচ্ছে 0 থেকে 4 তাহলে হচ্ছে 2/3 y এর জায়গায় মান বসাও 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 4 টু দি পাওয়ার আপার লিমিট বসালাম তারপর 0 টু দি পাওয়ার 3/2 তাহলে এইখানে যদি ক্যালকুলেট করো আমাদের দেখো মানটা আসে কত 4 টু দি পাওয়ার 1.5 তাহলে এটা হবে 8 গুণ 2 তাহলে হচ্ছে 16 ডিভাইডেড বাই 3 বর্গ একক তাহলে খেয়াল করো আমাদের ক্ষেত্রফলটা আসলো হচ্ছে 16/3 বর্গ একক আমাদের এটা করছে হচ্ছে আমরা হ্যাঁ ঠিক আছে আমাদের অঙ্কটা এখন খেয়াল করো আমরা যদি পরের যে ম্যাথটা আছে এই নিয়মের ওই ম্যাথটা আমরা যদি যাই বা তোমরা একটু সাজায় লিখতে পারো সুতরাং নির্ণয় ক্ষেত্রফল সমান সমান 16/3 বর্গ একক আচ্ছা এই নিয়মে আরেকটা ম্যাথ আছে দেখো তোমাদের বইয়ের এবার 10 নাম্বার যে প্রশ্নটা আছে আমরা যদি 10 নাম্বার প্রশ্নটাতে যাই খেয়াল করো দেখো তোমাকে 10 নাম্বার যে প্রশ্ন ওইটাতে বলা হচ্ছে যে y = 2 sin x বক্ররেখা x অক্ষ x = 0 থেকে π এর মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে তোমাকে দেওয়া আছে y = হচ্ছে 2 sin x তাহলে এটার জন্য তোমাকে এখন লেখচিত্র আঁকতে হবে তোমরা সাইনের লেখচিত্র জানো সাইনের লেখচিত্র কেমন হয় এরকম করে এরকম একটা লেখচিত্র হয় দুই দিকে সে সমানভাবে বিস্তৃত থাকে এই হচ্ছে তোমার সাইনের লেখচিত্রটা এখন তোমাকে যে ইনফরমেশনগুলো দিছে এই পয়েন্টটা আমরা জানি কত বলতো এই পয়েন্টটা হচ্ছে 0 এই পয়েন্টটা কত বলতো দেখো তো টোটালটা হচ্ছে 360 একটা সাইকেল মানে হচ্ছে 360 তাহলে অর্ধেক হবে কত বলতো 180 মানে কত পাই তাহলে এটা হচ্ছে তোমার পাই তারপরে এটা হচ্ছে মাইনাস পাই এটা হচ্ছে তোমার 2 পাই এটা হচ্ছে মাইনাস 2 পাই এইভাবে হচ্ছে সাইন দুই দিকে বিস্তৃত হয় এখন তোমাকে ক্ষেত্রফল বের করতে কি বলছে তুমি একটু প্রশ্নটা দেখো x অক্ষ তাহলে দেখো y = sin 2x তাহলে sin 2x এর তো গ্রাফ এই পুরাটাই তাহলে তোমাকে কতটুকু নিতে বলছে x অক্ষ তাহলে আমরা x অক্ষ নিলাম এরপরে দেখো তোমাকে বলছে 0 থেকে π তার মানে এই স্লাইসটার তোমাকে ক্ষেত্রফল বের করতে বলছে তোমরা আঁকার দরকার নেই ভাই এঁকে দিলাম এই অংশটার তোমাকে ক্ষেত্রফল বের করতে বলছে কোশ্চেনটা আরেকবার পড়ো দেখো কি বলছে x অক্ষ এবং 0 থেকে π এর মধ্যে তাহলে x অক্ষ 0 থেকে π এর মধ্যে তাহলে এই অংশটুকুরই তোমাকে ক্ষেত্রফল বের করতে বলছে তো ক্ষেত্রফল বের করা আমাদের প্রসেস একটাই আমরা কি করব এখান থেকে ক্ষুদ্র একটা স্লাইস কেটে নিব তাহলে তুমি খেয়াল করো তো এখন সে x অক্ষটার মধ্যে আছে তাহলে আমরা এখন টানবো হচ্ছে x অক্ষের উপর আগের ম্যাথটা খেয়াল করো মাত্র যেটা করাইলাম
ওইখানে সে কার সাথে ছিল, ওয়াই অক্ষের মধ্যে ক্ষেত্রটা ছিল, যার কারণে আমরা ওয়াই অক্ষের উপর টানছিলাম। এটা হচ্ছে তোমাদের বইয়ের আমরা হচ্ছে 10 নম্বর যে ম্যাথ, এখন হচ্ছে 10 নম্বর। তাহলে আমরা আগের মতো দেখো আমরা এক্স অক্ষের উপর একটা স্লাইস টানলাম। তাহলে এই স্লাইসটা যেহেতু এক্স অক্ষের উপর টানছো, তাহলে এটা হবে ডিএক্স আর এটা হবে ওয়াই। তাহলে আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, যে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে y ইনটু dx। তাহলে এখান থেকে এরকম ক্ষেত্রগুলোকে আমরা যোগ করতে হলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন শুরু হয়েছে কত থেকে, 0 তে, আর শেষ হচ্ছে কততে, পাই এ। তাহলে 0 থেকে পাই। তাহলে এখন y এর মানটা বসায় দাও। y মানে তোমাকে দিয়ে দিছে হচ্ছে 0 থেকে পাই, y মানে হচ্ছে 2 sin x ইনটু হচ্ছে dx। তাহলে 2টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, তাহলে 2 বাইরে নিয়ে আসলাম, 0 থেকে পাই sin x ইনটু হচ্ছে dx। তারপরে ভাই এখানে লিখি বলতো ddx অফ sin cos x, এটা মানে কত, মাইনাস sin x। তাহলে ইন্টিগ্রেশন অফ sin x মানে কত, মাইনাস cos x। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 2 মাইনাস cos x, তারপরে হচ্ছে তোমার 0 থেকে পাই। তাহলে আমরা যদি লিমিটগুলা বসাও 2, চাইলে এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, তারপরে লেখা হচ্ছে cos x 0 থেকে পাই। এবার লিমিটটা বসাও, মাইনাস 2 cos x মানে কত, পাই মাইনাস cos 0। তাহলে খেয়াল করো তো, আমরা যদি এখানে মান বের করো 2 ইনটু cos 180, এই মানটা যদি আমরা দেখি যে cos 180 এটা মানে হচ্ছে মাইনাস 1, তারপর হচ্ছে cos 0 এটা মানে হচ্ছে 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস 2 ইনটু হচ্ছে মাইনাস 2, তাহলে হচ্ছে 4 বর্গ একক। তাহলে তুমি খেয়াল করো, আমরা যদি ক্ষেত্রফল লিখি, তাহলে সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল সমান সমান 4 বর্গ একক। তাহলে তুমি খেয়াল করো, আমরা যে ম্যাথগুলো করতেছি সবগুলা ম্যাথে কিন্তু একই রকম। তুমি জাস্ট প্রসেসটা যদি মাথায় নিতে পারো, তাহলে যে কোনো অঙ্কই পারবা। যে আমরা ফিগার আঁকবো, আমাদের সুবিধা মতো এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর একটা ক্ষুদ্র অংশ টানবো, তারপরে আমরা জাস্ট ইন্টিগ্রেট করে দিব। আচ্ছা, এরপর আসো আমরা পরের এই নিয়মের যে ম্যাথটা আছে, পরবর্তী ম্যাথটা তোমাদের বইয়ে হচ্ছে 17 নাম্বার যে ম্যাথটা আছে। আমরা এখন 17 নাম্বার ম্যাথটা যদি দেখো 17 নাম্বার যে ম্যাথটা আমাদেরকে বলা হচ্ছে y ইকুয়াল হচ্ছে x স্কয়ার, তোমাকে দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল হচ্ছে x স্কয়ার, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। তারপরে বলে দিছে হচ্ছে x ইকুয়াল 1, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তারপরে বলে দিছে হচ্ছে x ইকুয়াল 7, এটা হচ্ছে তোমার 3 নাম্বার সমীকরণ। তো তোমাকে বলা হচ্ছে এইগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে। তো আমরা আগে চিত্রটা আঁকতে হবে। তাহলে এই যে দেখো আমাদের y ইকুয়াল x স্কয়ার, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। যেহেতু পরাবৃত্তের সমীকরণ কিভাবে চিনবো, x এবং y দুইটার মধ্যে যে কোনো একটা মাত্র যদি দ্বিঘাত থাকে, হয় x দ্বিঘাত নাহলে y দ্বিঘাত, তাহলে ওইটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। সহগ যা ইচ্ছা তাই থাকতে পারে, তুমি জাস্ট এটা মনে রাখবা, x বা y দুইটা চলকের মধ্যে যে কোনো একটা যদি দ্বিঘাত হয়, ওইটাই হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তাহলে খেয়াল করো, পরাবৃত্তের সমীকরণ আমরা আঁকতে পারি যার উপর স্কয়ার থাকে না, পরাবৃত্তের পেটের ভিতরে ওই এক্সিসটা থাকে। তাহলে আমাদের স্কয়ার নাই কার উপর, y এর উপর। তাহলে আমরা যদি ফিগারটা ড্র করি, খেয়াল করো, আমরা ফিগারটা যদি ড্র করি, তাহলে এখানে y এর উপর স্কয়ার নাই, তার মানে পরাবৃত্তের পেটের ভিতরে হচ্ছে তোমার y এক্সিসটা থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের পরাবৃত্তের পেটের ভিতরে আমরা y এক্সিসটা নিলাম। এরপরে তুমি খেয়াল করো, এরপরে কি বলা হলো, x ইকুয়াল 1। তাহলে আমরা যদি এখানে টানি, একটা রেখা টানলাম, মনে করলাম এটা হচ্ছে তোমার x ইকুয়াল 1, আর x ইকুয়াল 7 আমরা আরেকটা রেখা টানলাম, মনে করলাম এটা হচ্ছে x ইকুয়াল 7। তাহলে এই হচ্ছে লেখচিত্রটা আমরা অঙ্কন করলাম। এখন তুমি খেয়াল করো, প্রশ্নটা আরেকবার বইতে দেখো কি কি বলা হচ্ছে। আমরা এখানে লিখে দিলাম, এটা হচ্ছে y ইজ ইকুয়াল x স্কয়ার। দেখো তোমাকে বইয়ে আবার প্রশ্নটা দেখো, তোমাকে বলা হচ্ছে x অক্ষ। তাহলে আমরা x অক্ষ দেখো কোনটা, এটা হচ্ছে x অক্ষ। এরপরে x ইকুয়াল 1, x ইকুয়াল 7 এবং এই রেখা বলতে এরা সবাই মিলে এই ক্ষেত্রটা উৎপন্ন করছে। তোমরা যদি একটু প্রশ্নটা পড়ে বাইরের ফিগারটার দিকে দেখো, দেখো এই ক্ষেত্রফলটা উৎপন্ন করছে। দেখো তোমাকে বলছে এই রেখাটাও আছে, দেখো এই বক্ররেখাটা x ইকুয়াল 1 আছে, x ইকুয়াল 7 আছে, আবার x অক্ষ আছে, অর্থাৎ এরা সবাই মিলে এই ক্ষেত্রটা উৎপন্ন করছে। এখন তোমাকে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে।
তো খেয়াল করো আমাদের প্রসেস একটাই, দেখো এখন এটার সাথে কোন ক্ষেত্রটা আছে, মানে কোন অক্ষটা আছে বলো তো যুক্ত, এক্স অক্ষটা যুক্ত আছে, তাহলে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব ড্র করে ফেলি। তাহলে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব ড্র করলাম, অর্থাৎ মনে রাখবা যে ক্ষেত্রের সাথে যে অক্ষটা যুক্ত থাকবে আমরা ওই অক্ষটার উপরে টেনে দিলাম। এখন তুমি খেয়াল করো তাহলে এক্স অক্ষটা হয়ে গেল হচ্ছে dx আর y অক্ষটা হচ্ছে যা আছে তাই থাকবে y। তাহলে আমরা যদি ক্ষেত্রফল বের করি, যে ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে হচ্ছে y * dx। তাহলে এখন লিমিট করতে হবে, তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন দেখো তো ক্ষেত্রফলটা শুরু হয়েছে কত থেকে, x = 1 থেকে, আর ক্ষেত্রফলটা শেষ হয়েছে কততে, x = 7। অর্থাৎ ক্ষেত্রফলটা এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, এই পয়েন্টে x এর মান কত 1, আর শেষ হয়েছে এখানে এই পয়েন্টে x এর মান কত 7। তাহলে তোমার লিমিট হবে 1 থেকে 7। এরপরে খেয়াল করো তো আমাদের y মানে দেখো তোমাকে বলে দিছে x², তাহলে এখানে মান বসায় দাও 1 থেকে 7, y মানে হচ্ছে তোমার x² * হচ্ছে dx। তাহলে x² কে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে আসবে 1/3 x³ আর হচ্ছে 1 থেকে 7। তাহলে তুমি মান বসায় দাও 1/3 x³ মানে হচ্ছে 7³ - 1³। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 7³ 342/3। তাহলে এটা আসছে হচ্ছে 342/3 বর্গ একক। অবশ্যই এককটা লিখবা, নাহলে কিন্তু কেটে দিবে নাম্বার। তাহলে সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 342/3 বর্গ একক। তো খেয়াল করো আমরা এই ম্যাথগুলো করবা। তো আসো আমরা পরবর্তী যে ম্যাথটা আছে আমরা এই ম্যাথগুলো করলাম, এখন আমাদের আর একটা টাইপের ম্যাথ আছে, আমরা ওই ম্যাথটাতে যাই এবার। তোমাদের বইয়ের উদাহরণ 1 এই ম্যাথটাতে আসে এবার, এবং এই ম্যাথটা VBI দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা করলে আমরা এই অধ্যায়ের বেসিক একেবারে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আসো আমরা উদাহরণ 1 এই ম্যাথটাতে যদি আসি, দেখো एग्जांपल 1। তো তোমাকে এখন দেখো দেওয়া আছে হচ্ছে y² = 4ax, দেওয়া আছে y² = 4ax, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। আর আরেকটা ইকুয়েশন দেওয়া আছে দেখো x² = 4ay, তাহলে আরেকটা হচ্ছে x² = 4ay, এটা হচ্ছে তোমার 2 নাম্বার সমীকরণ। এখন এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা তোমাকে বের করতে বলছে। তো আসো আমরা একটু ফিগারটা আঁকি। তো ভাইয়া তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্রথম হচ্ছে তোমরা এটার নিচে একটু খালি রাখো, তোমাদের খাতার ভাইয়া বলে দিই খাতায় এই পরিমাণ অংশ খালি রাখো, রেখে তারপরে তোমরা একটু চেষ্টা করো তো এই ফিগারটা আঁকতে পারো কিনা। না পারলে তারপর আবার ভিডিওটা অন করে দেখো। খেয়াল করো তো আগে বুঝো তো এই দুইটা সমীকরণ কিসের সমীকরণ বলো তো, পরাবৃত্তের সমীকরণ। কিভাবে বুঝলাম দেখো, x এবং y এর মধ্যে একটা যদি স্কয়ার থাকে তাহলে তাকে আমরা বলি পরাবৃত্ত, এটাও একটা স্কয়ার, তাহলে এটা হচ্ছে পরাবৃত্ত। তো আমরা যদি ফিগারটা আঁকি, একটু খালি রাখো এদিকে, রেখে তারপরে ফিগারটা ভাইয়া এই পাশে আঁকি। তো তুমি খেয়াল করো তো আমাদের প্রথমটা যদি আঁকি পরাবৃত্তে, দেখো তো প্রথমটা কার উপরে স্কয়ার নাই বলো তো, x এর উপর স্কয়ার নাই। আমরা জানি যার উপর স্কয়ার থাকে না পরাবৃত্তের পেটের ভিতরে ওই অক্ষটা থাকে, তাহলে এটার জন্য x অক্ষ তার পেটের ভিতরে থাকবে। তাহলে আমরা যদি এটা আঁকি, তাহলে এটার জন্য খেয়াল করো আমাদের x অক্ষটা তার পেটের ভিতরে আছে, তাহলে এটা আঁকলাম হচ্ছে y² = 4ax। এবার আসো আমরা যদি এটা আঁকি, দেখো তো এইটাতে y এর উপর স্কয়ার নাই, তার মানে পরাবৃত্তের পেটের ভিতরে y এক্সিসটা থাকবে। তাহলে আমরা যদি আঁকি, খেয়াল করো আমরা তাহলে এই হচ্ছে আমরা দুইটা ফিগার আঁকলাম। ভাই এখান দিয়ে একটু মুছে দিই, এটা হচ্ছে আমাদের x² = হচ্ছে 4ay, আমরা এই ফিগারটা আঁকলাম এখন। তাহলে তুমি খেয়াল করো তো এই যে দুইটা তোমাকে বক্ররেখা বলে দিছে বা পরাবৃত্ত বলে দিছে, তারা দুইজন মিলে কতটুকু ক্ষেত্র উৎপন্ন করছে এই ফিগারে যদি খেয়াল করো, দেখো তারা দুজন মিলে এই ক্ষেত্রটা উৎপন্ন করছে। তারা দুজন মিলে এই ক্ষেত্রটা উৎপন্ন করছে। এখন তোমাকে এইটার ক্ষেত্রফল বের করতে বলছে। তা আসো আমরা
এই টাইপের ক্ষেত্রফলগুলা কিভাবে বের করব দেখো তো এতক্ষণ আমরা যে ম্যাথগুলা করছিলাম যেমন আজকে প্রথম ম্যাথটা তোমরা যদি একটু যাও আজকে প্রথম ম্যাথটা ছিল এইরকম তাই না এরকম একটা ম্যাথ ছিল দেখো তুমি কি করছো y অক্ষের উপর একটা লম্ব ড্র করে নিছো কারণ কি y অক্ষটা ক্ষেত্রের ভিতরে আছে আবার পরবর্তীতে আমরা যে ম্যাথগুলা করাইলাম একটা ম্যাথ ছিল এরকম যে sin x এর যে ম্যাথটা করাইলাম দেখো সেই x অক্ষের সাথে আবদ্ধ ছিল তুমি x অক্ষের উপর একটা লম্ব ড্র করে ফেলছো আবার লাস্টে যে ম্যাথটা করাইলাম ওই ম্যাথটার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো আমাদের এইরকম একটা লেখচিত্র ছিল তাই না এরকম একটা লেখচিত্র দেখো সে x অক্ষের সাথে হচ্ছে তোমার ক্ষেত্র উৎপন্ন করছে তুমি x অক্ষের সাথে বের করে সহজে বের করে ফেলছো কিন্তু এখন আমরা যে ম্যাথগুলা করব এগুলা তুমি যদি দেখো তো এইটা x অক্ষ বা y অক্ষ কারো সাথে কিন্তু যুক্ত নাই এই টাইপের ম্যাথগুলাতে আমরা কিভাবে করব এইটাই হচ্ছে আমাদের বোঝার ব্যাপার যে আমরা এই টাইপের ম্যাথগুলাতে কি করব তো তোমার ইচ্ছা স্বাধীনতা তুমি যে কোনো ভাবে যে কোনো একটা এক্সিস কে চুজ করতে পারো সেটা x অ্যাক্সিসে হতে পারে সেটা y অ্যাক্সিসে হতে পারে তো আসলে টেকনিকটা একটু দেখাই এইখানে যে দুইটা ফিগার আছে এই দুইটা ফিগারকে ভাই একটু আলাদা আলাদা করে এখানে আঁকতেছি খেয়াল করো সবাই টেকনিকটা তাহলে একটা ফিগার ছিল এরকম আর আরেকটা ফিগার ছিল এরকম আমরা যদি একটু ভাই এখানে আঁকি আরেকটা ফিগার ছিল এরকম সবাই একটু টেকনিকটা খেয়াল করো কিভাবে আঁকতেছি তো এই পয়েন্টটাকে ভাইয়া মনে করো বোঝার জন্য নাম দিলাম হচ্ছে মনে করলাম এ তাহলে এইখানেও এই পয়েন্টটা দেখাই মনে করো এই পয়েন্টটা হচ্ছে এ এখানেও এই পয়েন্টটা দেখাইলাম মনে করলাম এটা হচ্ছে তোমার সেই পয়েন্টটা এ অর্থাৎ দেখো এই পয়েন্টে দুইটাই যুক্ত হইছে তাহলে ওই দুইটা পয়েন্টকে আমরা আলাদা আলাদা দুইটা ফিগারে দেখাইলাম এখন তুমি খেয়াল করো তো আমরা যদি x অক্ষের উপর একটা লম্ব আঁকি তুমি দেখো তো x অক্ষের উপর একটা লম্ব আঁকলাম এখানে একটা ক্ষেত্রফল উৎপন্ন হইছে আবার এই পয়েন্টটা থেকেও তুমি x অক্ষের উপর একটা লম্ব টানো তাহলে তুমি খেয়াল করো এইখানেও সে এই রকম একটা ক্ষেত্রফল উৎপন্ন করছে তাহলে আসো তো এবার এই ফিগারটার দিকে যদি তুমি একটু খেয়াল করো এই দুইটা ফিগারের কম্বিনেশনটা যদি একটু খেয়াল করো বলো তো এখানে যে ক্ষেত্রফলটা উৎপন্ন হয়েছে এই বিন্দু থেকে তুমি কি করছো x অক্ষের উপর লম্ব তাহলে ভাই এখান থেকে একটা লম্ব টানলাম এই বিন্দু থেকে এখানে তাহলে দেখো তো এই অংশটা কোনটা এই অংশটা হচ্ছে দেখো উপর থেকে এই নিচ পর্যন্ত এই টোটাল ক্ষেত্রফলটা আর এই অংশটা কোনটা এই অংশটা হচ্ছে তোমার এই সাদা অংশটা তাহলে তুমি খেয়াল করো তো এই বড় ক্ষেত্রফলটা থেকে অর্থাৎ ভাইয়া যদি এই ফিগারটা একটু নষ্ট করি সমস্যা না আবার আঁকবো যে বড় ক্ষেত্রফলটা তুমি খেয়াল করো এই বড় ক্ষেত্রফলটা এইটা থেকে যদি তুমি এই সাদা অংশটাকে বাদ দিয়ে দাও মাইনাস করে দাও অর্থাৎ তুমি বড় ক্ষেত্রফলটা বের করবা করে এই নিচের ক্ষেত্রফলটা যদি মাইনাস করে দাও তাহলেই কিন্তু তুমি ভিতরের ক্ষেত্রফলটা পেয়ে যাবা তো আমাদের প্রসেসই হচ্ছে এটা যে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করব আমরা x অক্ষ বা y অক্ষ তোমার এটা ইচ্ছা যে কোনো একটা এক্সিসের উপর টানতে পারো এটা কোনো সমস্যা নাই আমরা একটা নির্দিষ্ট অক্ষের উপর একটা লম্ব টানবো লম্ব টানলে আমরা দেখবো যে এখানে দুইটা ক্ষেত্রফল উৎপন্ন হয় তো দেখো আমাদের এই যে রেখাটা উপরের যে আছে সে হচ্ছে x অক্ষের সাথে এই ক্ষেত্রফলটা উৎপন্ন করছে আর নিচের যে রেখাটা আছে সে x অক্ষের সাথে এই নিচের অংশটুকু দেখো এই অংশটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে তাহলে তুমি বড় ক্ষেত্রফলটা থেকে যদি নিচের অংশটা বাদ দিয়ে দাও তাহলে মাঝখানের কালো অংশটা পেয়ে যাবা তাহলে আসো আমরা কিভাবে করতে পারি আমরা মনে করলাম এইখান থেকে একটা লম্ব ক্ষেত্রফল কেটে নিলাম ক্ষুদ্র একটা ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে y * dx এইখান থেকেও একটা ক্ষেত্র টেনে নিলাম তাহলে এখানেও একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম এটা dx এটা হচ্ছে y তাহলে তুমি খেয়াল করো আমাদের যেহেতু দুইটা সমীকরণ দেখো তোমার দুইটা সমীকরণ এখানেও একটা y আছে এখানেও একটা y আছে তাহলে তুমি যদি এখানে y dx লেখো এখানেও y dx লেখো তখন কোনটা কোন y কে নির্দেশ করতেছে এটা না বোঝা যায় এটা বুঝতে একটু সমস্যা হয় এই কারণে দুইটা y এর একটাকে আমরা y1 ধরি আর একটাকে আমরা y2 ধরি এখন আমরা কাকে y1 ধরবো এই কথাটা একটু খেয়াল রাখবা বলো তো এই দুইটা রেখার দিকে খেয়াল করো তো কোন রেখাটা উপরে বলো তো এইটা দেখো আমাদের এই রেখাটা উপরে আর এইটা হচ্ছে নিচে তাহলে মনে রাখবা যেই রেখাটা উপরে থাকবে ওই রেখার জন্য যে y তাকে আমরা y1 ধরবো এটা চাইলে তুমি তোমার খাতায় লিখে রাখতে পারো যে যেই রেখাটা যা বা যেই বক্ররেখাটা উপরে থাকবে তার জন্য যে y তাকে y1 ধরবো আর নিচে যে বক্ররেখাটা থাকবে তার জন্য যে y তাকে আমরা হচ্ছে y2 ধরবো
তাহলে এটাকে আমরা ধরলাম হচ্ছে y1 আর এটাকে ধরলাম আমরা হচ্ছে y2। তাহলে তুমি খেয়াল করো তো এইটার ক্ষেত্রফল বের করতে পারবা, এইটার ক্ষেত্রফল থেকে তুমি এখন এইটার ক্ষেত্রফল মাইনাস করে দিলেই হচ্ছে আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তা আসলে এবার ভাইয়া অঙ্কটা এবার সুন্দর করে যদি আমরা করি, তো খেয়াল করো আমরা ফিগারটা আরেকবার ড্র করে নিই। তো মনে করো এইটা হচ্ছে আমাদের একটা ফিগার ছিল, এটা ছিল হচ্ছে আমাদের x² = 4ay, আর আরেকটা ফিগার ছিল এরকম, এটা ছিল হচ্ছে y² = 4ax। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই পয়েন্টটাকে ধরে নিলাম হচ্ছে a, এখান থেকে আমরা একটা লম্ব ড্র করলাম x অক্ষের উপর। তাহলে তুমি খেয়াল করো আমাদের এখানে একটা ক্ষেত্রফল সে তৈরি করছে, OAB একটা ক্ষেত্রফল উৎপন্ন করছে। এখন আমরা প্রথমে এই রেখাটার জন্য একটা ক্ষেত্র আঁকবো। তাহলে এইখান থেকে একটা ক্ষেত্র আঁকলাম, যেটার নাম দিলাম হচ্ছে আমরা y1 হচ্ছে dx, আর এইখান থেকে আমরা আরেকটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম, অর্থাৎ দ্বিতীয় বক্ররেখাটার জন্য আমরা ক্ষেত্রফল বের করতেছি, এটা হচ্ছে y2 হচ্ছে dx। তাহলে আসো আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, তাহলে হচ্ছে এখন ক্ষেত্রফল সমান সমান, দেখো বড়টার ক্ষেত্রফল কত বলতো, ইন্টিগ্রেশন অফ y1 হচ্ছে dx মাইনাস, অর্থাৎ এই যে দেখো আমরা এইটার ক্ষেত্রফলটা বের করলাম, মাইনাস কি করব আমরা এইটার ক্ষেত্রফলটা, তাহলে এটার ক্ষেত্রফলটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y2 হচ্ছে dx। এখন তোমাকে লিমিটগুলো বসাইতে হবে। তো লিমিট কার বসাইতে হবে বলো তো আমরা, দেখো তো তোমার যাত্রা শুরু করছে এই বিন্দুটা থেকে 0 থেকে, তোমার শেষ হয়েছে দুইটার জন্যই এইখানে, তোমার এইটাও যাত্রা শুরু করছে 0 তে, শেষ হচ্ছে এইখানে। তাহলে এ বিন্দু এবং এই বিন্দুতে x এর মানটা তোমাকে জানতে হবে। তাহলে আমাদের লোয়ার লিমিট হবে হচ্ছে 0, আপার লিমিটটা কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি আপার লিমিটটা বের করি, খেয়াল করো কিভাবে বের করবো আপার লিমিটটা, তোমাকে এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণকে সমাধান করতে হবে। তাহলে আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি, দেখো দেখো আমরা এই 2 নাম্বার সমীকরণ থেকে যদি y এর মানটা বের করো, y এর মান আসে কত, খেয়াল করো আমরা যদি y এর মান বের করি বা 1 নং হতে, দেখো যে 1 নং হতে, তাহলে 1 নং হতে আমরা পাই হচ্ছে y² হচ্ছে 4ax, বা আমরা যদি x এর মানটা বের করো, দেখো তো x এর মান কত আসবে, y² হচ্ছে 4a। তাহলে এই মানটা নিয়ে হচ্ছে তুমি 2 নাম্বার সমীকরণে বসায় দাও। তাহলে 2 নং এ x এর মান বসিয়ে, তাহলে 2 নম্বরে x এর মানটা বসাও, বসালে আসবে হচ্ছে y² হচ্ছে 4a, তার উপর আবার স্কয়ার সমান সমান হচ্ছে 4ay। তাহলে তুমি এখানে সলভ করো, তাহলে দেখো আসবে হচ্ছে y⁴ ডিভাইডেড বাই 16a² সমান সমান হচ্ছে 4ay। তাহলে এটাকে আড়াআড়ি গুণ করে দাও, তাহলে হচ্ছে y⁴ সমান সমান হচ্ছে 16 32 64 64a³ y। তাহলে আমরা y-টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে আমরা এখানে y⁴ মাইনাস 64a³ ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে যদি একটা y কমন নাও, তাহলে y যদি কমন নাও, দেখো y কমন নিলে আসবে হচ্ছে y³ মাইনাস 64a³ সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে হয় y হচ্ছে 0 অথবা y³ মাইনাস 64a³ ইকুয়াল হচ্ছে 0, বা y³ সমান সমান 64a³। তাহলে সুতরাং y সমান সমান হচ্ছে তোমার হচ্ছে 4, আমাদের হচ্ছে কিউব রুট 64, এটা করলে আসে হচ্ছে 4a। তাহলে তুমি খেয়াল করো তো আমরা y এর মান পেয়ে গেছি, y এর মান 0 এবং y এর মান 4a, কিন্তু আমাদের লাগবে কার মান, দেখো তো তুমি x অক্ষকে কাটছো, তার মানে তোমার x এর মান লাগবে। তাহলে y এর মান 0, এবার আমরা যদি এখানে বসাও, যে খেয়াল করো যে এখন y ইকুয়াল হচ্ছে 0 হলে 1 নং হতে খেয়াল করো তো 1 নং আমরা মান বসাই দাও, y এর মান 0 বসালে x এর মান আসবে 0। আবার y ইকুয়াল হচ্ছে 4a হলে 1 নং হতে তোমার x এর মানও আসবে হচ্ছে 4a। তাহলে আমরা এই মানগুলা পেলাম। তাহলে বলো তো তোমার
এই যে দেখো তোমার এই দুইটা লেখচিত্র দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দু হচ্ছে এইটা আর একটা বিন্দু হচ্ছে এইটা। তুমি দেখো x এবং y এর দুইটা মানই পাইছো, তাহলে সুতরাং ছেদ বিন্দু একটা হচ্ছে 0,0 এবং আরেকটা হচ্ছে 4a, হচ্ছে 4a। তাহলে আমরা লেখচিত্রে এই জিনিসগুলো দেখায় দাও, একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে 4a, হচ্ছে 4a। অর্থাৎ এই চিত্রটা আঁকার শুরুতে যে ভাই খালি জায়গা রাখতে বলছিলাম ওইখানে হচ্ছে এই সলভটা তুমি করবা। এখন তুমি খেয়াল করো তো, তাহলে আমরা লিমিট যদি আবার বসাই, তুমি খেয়াল করো তো আমাদের এইখানে x এর মান কত 0, এইখানে x এর মান কত দেখো তো, স্থানাঙ্কটা কত 4a, 4a, তাহলে x এর মান কত বলো তো 4a। তাহলে আমরা এখানে বসাই দিলাম হচ্ছে 4a, এখানেও বসাই দিলাম হচ্ছে 4a। তাহলে তুমি আসো আমরা যদি 0 থেকে 4a, এখন y1 মানে কত, আমরা ধরে নিছি প্রথম যে উপরের যে সমীকরণটা তার জন্য যে y তাকে আমরা y1 ধরে নিছি। তাহলে এই মানগুলো তুমি মনে মনে করলেই হবে, খাতা না দেখাইলেও হবে। তাহলে আমরা এইখান থেকে যে y এর মানটা পাবা, দেখো তো y এর মান কত আসে, √4ax মানে হচ্ছে তোমার 2√a√x, এটা হচ্ছে y এর মান। তাহলে প্রথম সমীকরণে y এর যে মানটা সেটাই হবে তোমার y1, কারণ কি এই সমীকরণটাই হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2√a√x ইনটু হচ্ছে dx মাইনাস, এবার আসো y2 কি হবে, এই সমীকরণ থেকে y এর যে মানটা পাবো সেটা হবে y2। তাহলে আমরা এখান থেকে y এর যদি মান বের করো তাহলে আসবে হচ্ছে x² ডিভাইডেড বাই 4a। তাহলে আমরা এই মানটা যদি এবার এখানে বসায় দাও, 0 থেকে 4a, y2 এর মান কত, x² ডিভাইডেড বাই হচ্ছে 4a ইনটু হচ্ছে dx। তাহলে এই সবগুলা মান পেলাম। এবার যদি আমরা ইন্টিগ্রেট করি, দেখো আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এইখান থেকে আমরা 2√a, এটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসলো, 2√a ইন্টিগ্রেশন 0 থেকে 4a, তারপর হচ্ছে √x ইনটু হচ্ছে dx মাইনাস 1/4a, এটা হচ্ছে কনস্ট্যান্ট, 1/4a বাইরে নিয়ে আসলাম, 0 থেকে 4a, তারপর হচ্ছে x² ইনটু হচ্ছে dx। তাহলে এখন খেয়াল করো তো, আমরা যদি ইন্টিগ্রেট করি 2√a√x, এটাকে ভাই আজকে একটু আগে দেখাইছি, √x কে ইন্টিগ্রেশন করলে হবে কত 3/2। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে x⁻³ ডিভাইডেড বাই 3/2 তোমার 0 থেকে 4a মাইনাস 1/4a ইন্টিগ্রেশন 0 থেকে 4a, x² কে করলে আসবে হচ্ছে x³ ডিভাইডেড বাই 3, আর তোমার লিমিট হচ্ছে 0 থেকে 4a। তাহলে এইখানে 2/3 কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসো, 2√a ইনটু হচ্ছে 2/3, এখানে আসবে হচ্ছে x⁻³ 0 থেকে 4a মাইনাস 1/4a ইনটু হচ্ছে 1/3 x³ ইনটু হচ্ছে 0 থেকে 4a। তাহলে দেখো আমাদের এখানে আসবে হচ্ছে 4√a ডিভাইডেড বাই হচ্ছে 3। এখন মানটা বসায় দাও, মান বসালে আসবে হচ্ছে 4a তার পাওয়ার হচ্ছে 3/2 মাইনাস হচ্ছে 0 তার পাওয়ার হচ্ছে 3/2 মাইনাস 3 × 12a, এখানে আসবে হচ্ছে 4a তার পাওয়ার হচ্ছে 3 মাইনাস হচ্ছে 0⁻3। তাহলে আমরা মানগুলো বসাইলাম। আচ্ছা দেখো আমরা যদি এখন ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 4√a ডিভাইডেড বাই হচ্ছে 3, আর এটাকে যদি আমরা ক্যালকুলেট করো দেখো আসবে হচ্ছে 4⁻, এটা করলে হয় 8, a⁻ হচ্ছে 3/2, আর এখানে আসে হচ্ছে দেখো মাইনাস 1/12a, তারপর হচ্ছে 4³ এটা করলে আসে হচ্ছে 64a³। তাহলে এখানে আসবে হচ্ছে 4√a ডিভাইডেড বাই হচ্ছে 3, 8a³ মাইনাস এখানে একটু কাটাকাটি করো 64/12, এটা করলে আসে হচ্ছে আমাদের 16/3, তাহলে হচ্ছে 16 ডিভাইডেড বাই 3a³। তাহলে তুমি খেয়াল করো আমাদের এটা হচ্ছে a⁻³ এখন এইটার সাথে এটা গুণ করো, দেখো কত হয় আমাদের 4 × 8 = 32 ডিভাইডেড বাই হচ্ছে 3 a⁻√a, এটা মানে কত হাফ, প্লাস হচ্ছে 3/2 মাইনাস 16 ডিভাইডেড বাই 3a³। তাহলে এইখানে খেয়াল করো আমাদের কত আসবে, তাহলে হচ্ছে তোমার আসে হচ্ছে
2 4 a স্কয়ার, তাহলে দেখো আমাদের এখানে আসবে হচ্ছে 32 ডিভাইডেড বাই 3 a স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস, তুমি খেয়াল করো ভাই এখানে একটা a ছিল এখানে লিখি নাই, a আর a যদি তুমি কেটে দাও বা এটা আর এটা যদি কেটে দাও এটা হয়ে যাবে a স্কয়ার, তাহলে এটাও হয়ে যাবে a স্কয়ার। তুমি এখন খেয়াল করো তাহলে আমাদের এখানে আসে 16/3 a স্কয়ার। দেখো তো এখান থেকে তুমি কমন নিতে পারো কত, 1/3 a স্কয়ার আমরা কমন নিলাম, নিলে কত থাকে 32 বিয়োগ হচ্ছে 16, তাহলে হচ্ছে 16 ডিভাইডেড বাই 3 a স্কয়ার বর্গ একক। তাহলে সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 16/3 a স্কয়ার বর্গ একক। তো খেয়াল করো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে এই অঙ্কটা বুঝে বুঝে একটু করবা, করলেই দেখবা যে এই টাইপ এই অধ্যায়ের যে ম্যাথগুলো তোমাদের বোর্ড পরীক্ষা আসে ওইগুলো সব পারবা। প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে আমরা বড় ক্ষেত্রফলটা থেকে আমরা যদি ছোট ক্ষেত্রফলটা মাইনাস করে দিই তাহলে হচ্ছে মাঝখানের যে ক্ষেত্রফলটা আমাদের কাছে চাইবে আমরা ওই ক্ষেত্রফলটা বের করে নিয়ে আসতে পারবো। তো এই নিয়মে তোমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে ভাই একটু নাম্বারগুলো বলে দিই, তোমরা একটু করবা। ভাইয়া যদিও আরেকটা অঙ্ক দেখাই দিই তোমাদের সুবিধার জন্য। খেয়াল করো তোমাদের বইয়ের 7-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে 7-এর 1, 7-এর 2, তারপর হচ্ছে 8, তোমরা একটু নাম্বারগুলো লেখো 7-এর 1, 2, তারপর হচ্ছে বইয়ের 8, এগুলো হচ্ছে তোমাদের এসডব্লিউ করবা। তো ভাইয়া একটু দেখাই দিচ্ছে আরেকটা ম্যাথ সুবিধার জন্য। তো তুমি আসো আমরা যদি 7-এর 2 নাম্বার যে ম্যাথটা আছে ভাইয়া যদি ওইটা একটু দেখায়, 7-এর 2 অল্প একটু দেখাই দিই। দেখো 7-এর 2, তো ভাইয়া ফিগারটা এঁকে দিই। দেখো তোমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে x, আরেকটা ইকুয়েশন হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে y। তো খেয়াল করো তো আমাদের যেহেতু একটা চলকের উপর স্কয়ার, তো আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার কি বলতো পরাবৃত্ত। তো আসো আমরা পরাবৃত্তের ইকুয়েশনটা যদি আঁকি, তাহলে এইটার জন্য যদি আঁকো দেখো তো x এর উপর স্কয়ার নাই, তাহলে পেটের ভিতর হচ্ছে x অক্ষটা থাকবে, তাহলে পেটের ভিতরে আমরা x অক্ষটাকে নিয়ে আসলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে x, এই লেখচিত্রটা। এবার x স্কয়ার ইকুয়াল y, এখানে দেখো y এর উপর স্কয়ার নাই, তার মানে পেটের ভিতর হচ্ছে y এক্সিসটা থাকবে। ভাই এটা লাল কলমটা দিয়ে আঁকি, তাহলে পেটের ভিতর হচ্ছে y এক্সিসটা থাকবে। তাহলে এই হচ্ছে তোমার ক্ষেত্রফলটা, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি, আগের নিয়মে তুমি খেয়াল করো আমরা এখান থেকে একটা লম্ব যদি ড্র করো, তাহলে এখানে একটা লম্ব ড্র করলে দেখো এখানে দুইটা ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে, তাই না? এই কালো রেখাটা এবং এই এক্স অক্ষ মিলে বড় একটা ক্ষেত্রফল উৎপন্ন করছে। তাহলে এই বড় ক্ষেত্রফলটার জন্য আমরা এখানে লম্ব টানলাম বড়টার জন্য, তাহলে এটা হচ্ছে তোমার y1, এটা হচ্ছে dx। এরপর দেখো ছোটটাও এখানে একটা ক্ষেত্রফল উৎপন্ন করছে, তাই না? তাহলে এটার জন্য আমরা এখানে একটা লম্ব ড্র করলাম, তাহলে এটা হচ্ছে y2 ইনটু হচ্ছে dx। তাহলে বড়টার ক্ষেত্রফল থেকে তুমি ছোটটা মাইনাস করে দিলে এই মাঝখানের অংশটা পেয়ে যাবা। তাহলে আমাদের ক্ষেত্রফল, এই ক্ষেত্র হবে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে বড়টার ক্ষেত্রফল কত দেখো y1 ইনটু dx মাইনাস ছোটটার ক্ষেত্রফল কত y2 ইনটু হচ্ছে dx। লিমিট কত, এইখান থেকে যাত্রা শুরু করছো তাহলে হচ্ছে 0, যাত্রা শেষ করছো এখানে, তাহলে এই পয়েন্টে x এর মান কত এটা তোমার জানা লাগবে। তো x এর মানটা আমরা কিভাবে বের করব, এই দুইটা সমীকরণকে তুমি সমাধান করলে x এর মানটা পেয়ে যাবা। তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা সমাধান করি, খেয়াল করো আমরা এই দুইটা সমীকরণকে ভাই তোমাদের জন্য একটু আরেকবার দেখায় দিই। তো আমরা খেয়াল করো y স্কয়ার ইকুয়াল হচ্ছে x, আবার x স্কয়ার ইকুয়াল y বা y ইকুয়াল x স্কয়ার, তাহলে এই মানটা এখানে বসায় দাও। এই মানটাকে আমরা এখানে বসায় দিচ্ছি। তাহলে এই মানটা যদি এখানে বসায় দাও, y এর জায়গায় x স্কয়ার যদি বসায় দাও, তাহলে x স্কয়ার তার উপরে x স্কয়ার সমান সমান x, তাহলে x টু দি পাওয়ার 4 সমান সমান x। এখানে কাটাকাটি করবা না, সব সময় কমন নিবা। মাইনাস x ইকুয়াল হচ্ছে 0। তাহলে তুমি খেয়াল করো আমাদের এখানে যদি কমন নাও x ইনটু x কিউব মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, তাহলে x ইকুয়াল 0,1। তাহলে এইখানে যে তোমার লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তো তোমার x এর মান 0 যে কোনো একটা সমীকরণে তুমি বসায় দিলে y এর মান পাবা, তখন এই ছেদ বিন্দুটা লিখে দিবা। তাহলে তুমি খেয়াল করো তুমি এখন জাস্ট আগের মতো করে করলেই হয়ে যাবে। তা এখন আসো দেখো এই নিয়মের সবগুলো অঙ্ক একই রকমের। আমরা 8 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি এবার 8 নাম্বার ম্যাথটাতে আসি, দেখো তোমার 8 নাম্বার যে ম্যাথটা আছে বইয়ে, এটা দেখো
বলা হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 16x, তাহলে হচ্ছে দেওয়া আছে y স্কয়ার সমান সমান হচ্ছে 16x। এখন এই কোশ্চেনটা একটু খেয়াল করো, বলা হচ্ছে যে পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমরা উপকেন্দ্রিক লম্ব এই কথাটা একটু বক্স করে রাখো বইয়ে, এটা দ্বারা কি বোঝাচ্ছে। তা আমরা যেহেতু এখনো তোমাদের সেকেন্ড পেপার ম্যাথমেটিক্স শুরু করি নাই, কোনিক্স, তো ওইখানে আমাদের উপকেন্দ্রিক লম্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। ভাইয়া এখানে তোমাদের সুবিধার জন্য একটা অল্পতে হালকা করে আলোচনা করে দিই। আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ মনে করো y স্কয়ার ইকুয়াল 4ax, এটা হচ্ছে পরাবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ। তাহলে এই পরাবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণটাকে যদি আমরা ড্র করি, এটা হচ্ছে এইরকম একটা সমীকরণ হয়। এই সমীকরণে এইরকম একটা পয়েন্ট থাকে যেটাকে s বলা হয়, এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্র। এই পয়েন্টটাকে বলি আমরা উপকেন্দ্র। এখন এই পয়েন্টে যদি একটা লম্ব অঙ্কন করি, এই পয়েন্টে যদি তুমি একটা লম্ব অঙ্কন করো, তাহলে এই লম্বটাকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই লম্বটাকে বলি আমরা উপকেন্দ্রিক লম্ব। এই লম্বটাকে আমরা কি বলি? উপকেন্দ্রিক লম্ব। এখন উপকেন্দ্রিক লম্বের এই যে লম্বটা, এটা তো একটা সরল রেখা, আবার এর একটা সমীকরণের সূত্র আছে, ভাই লিখে দিচ্ছি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, কেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল হচ্ছে a। তো তোমরা যেহেতু কনিক্স অধ্যায়টা আমরা এখনো পড়াই নাই, এই ম্যাথটার পাশে এই জিনিসটা একটু লিখে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আসো আমরা এই ইকুয়েশনটাকে যদি এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের অনুরূপ করে সাজাই, আমরা দেখো তো ইকুয়েশনটা কেমন হবে। y স্কয়ার ইকুয়াল হচ্ছে 4.4.x। তাহলে সুতরাং a সমান সমান বলো তো এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করো। এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করলে দেখো তো a মানে কত? a মানে হচ্ছে 4। তাহলে আমরা জানি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, x ইকুয়াল হচ্ছে a, বা a এর মান কত? 4, x ইকুয়াল হচ্ছে 4। তাহলে এই দুইটা ফিগারকে এখন আমরা যদি ড্র করি, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটাকে যদি আমরা ড্র করি, খেয়াল করো কেমন হবে। তাহলে আমরা a হচ্ছে তোমার, এখানে দেখো x এর উপর স্কয়ার নাই, তার মানে পেটের ভিতর হচ্ছে x, এই জিনিসটা থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের, বা এখানে লিখলাম y স্কয়ার ইকুয়াল হচ্ছে 16x এর গ্রাফ। x ইকুয়াল 4, এটা আমরা মনে করলাম এখানে দেখায় দাও, এটা হচ্ছে উপকেন্দ্র। তাহলে এইখান দিয়ে আমরা যদি একটা লম্ব ড্র করি, তাহলে এই লম্বটা বোঝায় হচ্ছে তোমার x ইকুয়াল হচ্ছে 4। তাহলে তুমি খেয়াল করো এরা মিলে যে ক্ষেত্রফলটা উৎপন্ন করছে, ক্ষেত্রফলটা কোনটা? আমরা যদি একটু সুবিধার জন্য দাগ দিয়ে দিই, এই যে দেখো এই ক্ষেত্রফলটা তোমাকে বের করতে বলছে। তো তুমি খেয়াল করো তো, আমরা এই উপরের অংশটার যদি ক্ষেত্রফল বের করতে পারি, তাকে 2 দ্বারা গুণ করে দিলে টোটাল ক্ষেত্রফলটা হয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কগুলা প্রথম অঙ্কগুলার মতোই দেখো আমরা কি করলাম, আমরা x অক্ষের উপর একটা ক্ষুদ্র ক্ষেত্রফল কেটে নিলাম x অক্ষের উপরে। তাহলে এটা হচ্ছে y, এটা হচ্ছে dx। তাহলে আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, দেখো ক্ষেত্রফলটা কত আসে। আমরা যদি ক্ষেত্রফলটা বের করো, তাহলে হচ্ছে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে y ইনটু dx। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন শুরু হয়েছে 0 থেকে আর শেষ হয়েছে কততে? 4 এ। তাহলে 0 থেকে 4। তাহলে y এর মান কত? এই যে এই সমীকরণ থেকে y এর মানটা নিয়ে আসো, এগুলা না দেখাইলেও হবে। y মানে কত আসবে? দেখো রুট ওভার 16x, তার মানে হচ্ছে 4 রুট x। এগুলা মনে মনে এনে বসাইলেই হবে এখানে। তাহলে হচ্ছে 0 থেকে 4 রুট x ইনটু হচ্ছে dx। তাহলে তুমি এখানে এই অংশটার ক্ষেত্রফল পেলা। তাহলে তোমার স্লাইসটা যেহেতু দুইটা ভাগ সমান, তাহলে আমরা এখানে শুরুতে একটা 2 দ্বারা গুণ করে দিব। তাহলে এই 4টা বাইরে আসলে হবে 8, 0 থেকে 4 রুট x ইনটু হচ্ছে dx। তাহলে বাকিটা তোমরা SW করে নিবা, তোমার এটা নরমাল ইন্টিগ্রেশন করলে অ্যানসারটা চলে আসবে। তো খেয়াল করে এবার হচ্ছে তোমাদের বইয়ের 5 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা 5 এ আসি। দেখো বইয়ের 5 নাম্বার ম্যাথটাতে তো দেখো আমাদের 5 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা 5 এর 1 নাম্বার ম্যাথটা ওয়া করায় দিচ্ছি। 5 এর 1।
তো এখানেও তোমাকে দেখো দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে y² ইজ ইকুয়াল হচ্ছে 4ax, সরি y² ইকুয়াল 4x, আর আরেকটা ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়াল x, y ইজ ইকুয়াল হচ্ছে x, এরকম দুইটা সমীকরণ দেওয়া আছে। তো তোমাকে বলা হচ্ছে এই দুইটা সমীকরণ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রের ক্ষেত্রফল তা তোমাকে নির্ণয় করতে। তো আমরা এখানেও একটু খালি রাখো, আমাদের এই ম্যাথটাও সলভ করতে হবে ইকুয়েশনটা। কারণ কি দেখো আমরা কোন ইকুয়েশনগুলো সলভ করি না, যেখানে x বা y এর তোমাকে মান দেওয়া থাকে ওইখানে আমরা সলভ করি না। এখানে তো x আর y এর কোনো মান নাই, সো এই টাইপের ইকুয়েশনগুলো তোমাকে আগে সমাধান করে মানটা বের করতে হবে। তো আমরা মানটা যদি বের করে ফেলি, খেয়াল করো y ইকুয়াল x এই ইকুয়েশনে বসায় দাও। 1 নং এ y ইজ ইকুয়াল হচ্ছে x বসিয়ে, তাহলে 1 নং এ x এর y এর জায়গায় x বসায় দাও, তাহলে x² সমান সমান 4x। তাহলে আমরা এখানে কাটাকাটি করা যাবে না, ভাইয়া শুরুতেই বলছি কমন নিতে হবে, ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা x কমন নিলে আসবে x - 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং x ইকুয়াল 0,4। তাহলে আমরা x এর দুইটা মান পেলাম। তাহলে x এর দুইটা মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসায় দাও, 2 নং হতে x ইকুয়াল 0 হলে খেয়াল করো তো আমাদের y ইকুয়াল কত হয় 0, x ইকুয়াল 4 হলে দেখো 2 নং এ বসায় দাও, x এর মান 4 হলে y এর মান কত 4। তাহলে সুতরাং ছেদ বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। ছেদ বিন্দু একটা হচ্ছে 0,0 এবং আরেকটা হচ্ছে কত খেয়াল করো 4,4। তাহলে আমরা এই জিনিসগুলো বের করে নিলাম। এখন তোমাকে লেখচিত্রটা আঁকতে হবে। তো আসো আমরা লেখচিত্রটা যদি আঁকি, প্রথমে এটা একটা পরাবৃত্ত, x এর উপর স্কয়ার নাই, তার মানে পেটের ভিতরে x অক্ষটা থাকবে। তাহলে আমরা একটা পরাবৃত্ত আঁকলাম যার পেটের ভিতরে হচ্ছে x অক্ষটা আছে, এটা হচ্ছে y² ইকুয়াল হচ্ছে 4x। এরপরে তুমি খেয়াল করো আমাদের আরেকটা যে ইকুয়েশন আছে, এইটা কোন ইকুয়েশনটা, আমরা যদি এটা একটু বের করি। বলতো আমরা সরলরেখা অধ্যায়ে পড়ছি y ইজ ইকুয়াল হচ্ছে mx, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ যে সরলরেখাটা মূল বিন্দুগামী। তাহলে এই রেখাটা কেমন হয় বলতো, এরকম একটা সরলরেখা হয়। তাহলে y ইকুয়াল হচ্ছে x, এটাকে চাইলে তুমি লিখতে পারো y ইজ ইকুয়াল 1.x, তার মানে y ইকুয়াল x ও কি মূল বিন্দুগামী একটা রেখা। তাহলে আমরা যদি এখানে মূল বিন্দুগামী একটা রেখা অঙ্কন করি যেটা হচ্ছে y ইকুয়াল হচ্ছে x, একটু এটা উপরে মুছে দিই। তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল হচ্ছে x এর লেখচিত্র। তাহলে দেখো তো এই লেখচিত্র এবং এই লেখচিত্র মিলে দুজন মিলে এই ক্ষেত্রফলটা উৎপন্ন করছে। তোমাকে এখন এইটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে দুইটা মিলে দুইটা পয়েন্টে ছেদ করছে, পয়েন্টগুলো আমরা বের করে নিছি। একটা পয়েন্ট হচ্ছে 0,0 আর আরেকটা পয়েন্ট আমরা মনে করলাম a, যেটা হচ্ছে 4,4। তাহলে তোমরা যারা অলরেডি বুঝে ফেলছো একটু চিন্তা করে দেখো তো আমরা দাগাঙ্কিত অংশটার ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি। আমাদের বের করা প্রসেসই একটা, আমরা যে পয়েন্টে ছেদ করছে ওইখান থেকে আমরা এখানে একটা লম্ব ড্র করলাম। তাহলে খেয়াল করো আমরা লম্ব ড্র করার পরে তাহলে বড় ক্ষেত্রফলটা থেকে আমরা যদি এখন ছোটটা মাইনাস করে দিই, তাহলে তুমি হচ্ছে দাগাঙ্কিত অংশটার ক্ষেত্রফলটা পেয়ে যাবা। তাহলে আসো আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, এখন দেখো আমরা যদি ক্ষেত্রফলটা বের করি তাহলে আমরা প্রথমে বড়টার ক্ষেত্রফল বের করব। তাহলে বড়টা থেকে x অক্ষের উপর একটা লম্ব ড্র করলাম। তাহলে এটা হচ্ছে বড়টাকে আমরা y1 ধরি, y1 * dx, আর ছোটটা থেকে এখানে একটা লম্ব ড্র করলাম, ছোটটাকে আমরা হচ্ছে y2 ধরি। তাহলে এটা হচ্ছে y2 * হচ্ছে dx। তাহলে আমরা এখন যদি তোমার ক্ষেত্রফলটা লিখি, তাহলে ক্ষেত্রফল সমান সমান তাহলে কি করব আমরা বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল মাইনাস করে দিব। তাহলে y1 * হচ্ছে dx ইন্টিগ্রেশন, এটা হচ্ছে বড়টার ক্ষেত্রফল, মাইনাস y2 * dx, এটা হচ্ছে ছোটটার ক্ষেত্রফল। তাহলে তোমার লিমিটটা লিখতে হবে। দেখো লিমিটটা যদি লিখি যে dx, এটা মানে আমাদেরকে লিখতে হবে ভাইয়া প্রথম দিনই বলছি x এর মান। তাহলে x এর মান শুরু হয়েছে কততে 0-তে, x এর মান শেষ হয়েছে কততে, দেখো এই বরাবর x এর মান কত 4। তাহলে তোমার লিমিট হবে 0 থেকে 4। তাহলে আমরা এই y1 বলতে এবার আমরা জানি y1 বলতে কি বুঝি, বড় যে সমীকরণটা আছে অর্থাৎ উপরে যে সমীকরণটা থাকে তার y কে আমরা y1 ধরি। তাহলে এখান থেকে মানটা বের করে নাও। এগুলা ভাইয়া বলতেছি যে মুখে মুখে করলেই হবে, তোমাদের সুবিধার জন্য ভাইয়া দেখাই দিচ্ছি। তাহলে এটা করলে আসবে হচ্ছে 2√x। তাহলে আমরা এখানে যদি মানটা বসাও 0 থেকে 4, 2√x * হচ্ছে dx মাইনাস
0 থেকে 4 y2 মানে হচ্ছে নিচে যে সমীকরণটা থাকে, দেখো নিচে কোনটা আছে y = x, তাহলে এখানে আসবে y2 মানে হচ্ছে x * dx। তাহলে এখান থেকে 2টা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসলাম, 0 থেকে 4 √x * হচ্ছে dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 x * হচ্ছে dx। তাহলে বাকিটা তোমরা SW করে নিবা। এখন দেখো তোমরা এই অধ্যায়ের ইন্টিগ্রেশন কিন্তু খুবই সামান্য, তুমি যদি হচ্ছে জাস্ট ক্ষেত্রফলটা বের করতে পারো, বের করে মানগুলা বসাইলে যে ইন্টিগ্রেশনটা পাবো আমরা, ওই ইন্টিগ্রেশনটা খুবই ক্ষুদ্র এবং সিম্পল ইন্টিগ্রেশন, এটা তোমরা পারবা। তো দেখো আমরা এই নিয়মে যে ম্যাথগুলো আছে তোমরা ভাইয়া বলে দিই, তোমার হচ্ছে একটু লিখে নাও। 5-এর 1 ভাইয়া তো করে দিলাম, 5-এর 2, তারপর হচ্ছে তোমাদের 9, তারপর হচ্ছে হ্যাঁ ঠিক আছে 9, এই দুইটা অঙ্ক তোমরা SW করবা এই নিয়মে করে। এখন আসো আমরা যা করাইলাম একটু যদি ভালোভাবে বুঝো, এখন আমরা ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাবো, এটা হচ্ছে তোমার বুয়েট অ্যাডমিশন পরীক্ষায় আসছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আসো আমরা যদি এই অঙ্কটায় যাই, তোমরা হচ্ছে অঙ্কটা একটু দেখো আমাদের বইয়ে তোমার 13 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা এখন 13 নাম্বার ম্যাথটা করব। তো ভাইয়া তোমাদেরকে বলবো, তোমরা যারা এতক্ষণ অঙ্কগুলা বুঝছো, ফিগারগুলো আঁকা বুঝছো, তোমরা একটু ভিডিওটা স্টপ করে তোমরা আগে একটু চেষ্টা করো তো 13 নম্বরের ফিগারটা একটু আঁকতে পারো কিনা। যারা পারবা না তারপর আবার ভিডিওটা অন করো। তো দেখো আমরা 13 নম্বরে যদি যাই, 13 নম্বর যে ইকুয়েশনটা দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করো, 13 দেওয়া আছে, দেখো আমাদের 13 তে কি কি দেওয়া আছে, তোমাকে x = হচ্ছে y², এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। আর আরেকটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে y = হচ্ছে x - 2, এটাকে আমরা মনে করলাম 2 নাম্বার সমীকরণ। তো তুমি ফার্স্টে খেয়াল করো, আমরা যে কাজটা আমরা করতে পারি, যে যেহেতু এখানে x আর y এর নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই, তাহলে আমরা দেখতেছি যে x এবং y এর নির্দিষ্ট মান দেওয়া থাকলে ওইটাকে সলভ করা লাগে না, কিন্তু যে ম্যাথগুলোতে x এবং y এর নির্দিষ্ট ভ্যালু দেওয়া থাকে না, আমরা ওইগুলোকে আগে সলভ করে নিবা। তাহলে x আর y এর যেহেতু কোনো মান দেওয়া নাই, এই দুইটা ইকুয়েশনকে আমরা আগে সলভ করে নিই। তাহলে খেয়াল করো 1 নং এ y = হচ্ছে x - 2 বসিয়ে, তাহলে আমরা এই মানটা যদি বসাও 1 নম্বরে, তাহলে হচ্ছে x = x - 2 তার হোল স্কয়ার, বা x = হচ্ছে x² - 4x + 2 নাকি 4 a² - 2ab + b² 4। তাহলে আমরা যদি এখানে একটু কাজ করে নাও, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে x² - 4x, তারপর হচ্ছে ax ওইদিকে গেলে আসবে হচ্ছে +4 মাইনাস x = হচ্ছে 0, তাহলে x² মাইনাস তোমার হচ্ছে 5x + 4 = হচ্ছে 0। তো আমরা যদি এখানে মিডল টার্ম করো, দেখো আমরা যদি এখানে মিডল টার্ম করো কত আসে, x² - 4x - x + 4 = 0, বা আমরা যদি x কমন নাও, তাহলে x - 4 - 1 কমন নিলে x - 4 = 0, বা x - 4 ইনটু হচ্ছে x - 1 = হচ্ছে 0। তাহলে সুতরাং x = 1,4, তাহলে আমরা x এর মান পেলাম 1,4। এখন এই x এর মান তুমি যদি এই ইকুয়েশনে বা যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও, তাহলে আমরা কিসের মান পেয়ে যাব, y এর মান পেয়ে যাব। তাহলে হচ্ছে 2 নং হতে x = 1 হলে y = কত হয়, খেয়াল করো x এর মান 1 এখানে বসায় দাও, তাহলে 1 - 2 তার মানে -1। তারপর হচ্ছে x = 4 হলে, দেখো তো আমাদের এখানে 4 বসাও, 4 - 2 মানে কত আসবে, y = 2। তাহলে সুতরাং ছেদবিন্দু একটা 1, -1 এবং 4,2, তাহলে আমরা ছেদবিন্দুটা বের করে নিলাম। আর এই টাইপের ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফিগারটা ড্র করা। তো আসো আমরা এবার ফিগারটা ড্র করি। তোমাদেরকে ভাইয়া ড্র করতে বলছি, যারা পারো না এখন দেখো ভাইয়া ড্র করতেছি। প্রথমে এই ফিগারটা আঁকি আমরা, এটা হচ্ছে একটা পরাবৃত্ত। কিভাবে বুঝলাম, একটার উপর স্কয়ার। আর কিভাবে আছে পরাবৃত্তটা, যেহেতু x এর উপর স্কয়ার নাই, তার পেটের ভিতরে x এক্সিসটা আছে, তাহলে আমরা যদি এই পরাবৃত্তটা ড্র করি, খেয়াল করো আমরা পরাবৃত্তটা এরকম, যার পেটের ভিতর হচ্ছে পজিটিভ x এক্সিসটা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের
x সমান সমান হচ্ছে y স্কয়ার। এরপরে এই লেখচিত্রটা দেখো আমরা আঁকতে পারি কিনা। ভাই এই সেটটা মুছে ফেলতেছি, তোমরা যারা লিখে নিছো হ্যাঁ এটা মুছে ফেলি, ছেদ বিন্দুটা থাকুক আমাদের। এই লেখচিত্রটা কেমন হবে বলো তো? আমরা y mx + c এটা জানি কেমন সরল রেখা বলো তো? এটা হচ্ছে আমরা প্রথম দিন দেখাইছি, এটা হচ্ছে এইরকম একটা সরল রেখা যেখানে এই অংশটা বোঝায় হচ্ছে +c। তাহলে আমরা y হচ্ছে mx - c এই লেখচিত্রটা কেমন হয়? এটা হচ্ছে এইরকম একটা লেখচিত্র হয়, এই অংশটা বোঝায় হচ্ছে -c। তাহলে এইখানে যদি আমরা 1 লিখি, এখানেও যদি m এর জায়গায় 1 লিখি, তাহলেও সেম এই ইকুয়েশনটা হবে। এখানে c এর জায়গায় আমরা 2 লিখলাম, এখানে c এর জায়গায় আমরা -2 লিখলাম। তাহলে দেখো অর্থাৎ আমাদের এই ইকুয়েশনটা এখন আঁকতে হবে mx - c, এই ইকুয়েশনটা আঁকতে হবে। তাহলে -c এই কথার মানে সে y অক্ষের নিচ থেকে 2 পরিমাণ অংশ ছেদ করবে। তাহলে আমরা এই লেখচিত্রটা যদি আঁকি, দেখো এটা হচ্ছে এইরকম একটা লেখচিত্র হবে। দেখো আমরা লেখচিত্রটা আঁকলে এরকম একটা লেখচিত্র হবে। এই পয়েন্টটা হচ্ছে তোমার -2। খেয়াল করো এই যে y mx - c, এই অংশটা হচ্ছে -c নির্দেশ করে, তাহলে এই অংশটা হচ্ছে -2, তাহলে এখানে আমরা হচ্ছে -2টাকে দেখাই দিলাম। এখন আসো আমরা ছেদ বিন্দুগুলা যদি দেখাই, আমাদের ছেদ বিন্দুগুলা কোথায় কোথায় আছে দেখো। দুইটা পয়েন্টে ছেদ করছে, একটা পয়েন্ট হচ্ছে এইখানে আর আরেকটা পয়েন্ট হচ্ছে এইখানে, সে দুইটা পয়েন্টে ছেদ করছে। তাহলে একটা পয়েন্ট দেখো 1, -1 আর আরেকটা হচ্ছে 4, 2। তাহলে একটা পয়েন্ট হচ্ছে 1, -1, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1, -1। দেখো তুমি এই পরিমাণ মনে করো আমরা 1 গেলাম আর নিচের দিকে -1, আর এই পয়েন্টটা হচ্ছে কত 4, 2, তাহলে এটা হচ্ছে 4, 2। তাহলে তুমি খেয়াল করো এরা মিলে যে ক্ষেত্রটা উৎপন্ন করছে, আমরা যদি একটু দাগ দিয়ে দিই, তাহলে পরীক্ষাও চাইলে দিতে পারো, কোনো সমস্যা নাই, তাহলে তোমার নিজেরই বুঝতে সুবিধা হবে। দেখো তোমাকে এই দাগাঙ্কিত অংশটার ক্ষেত্রফলটা বের করতে বলছেন। তা আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি? তুমি আগের যে ম্যাথগুলা ছিল, আমরা যদি ওই ম্যাথগুলা আরেকবার তোমাকে ব্যাক করি, দেখো সব ম্যাথ আলটিমেটলি একই নিয়মে। তো তুমি খেয়াল করো আমরা একটু আগে যে ম্যাথগুলা করাইছিলাম তারা হচ্ছে এইরকম একটা বিন্দুতে ছেদ করত। তো তুমি কি করছো, এই ছেদ বিন্দুটা থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব ড্র করছো। করার পরে তুমি বড় ক্ষেত্রফলটা থেকে তুমি নিচের ক্ষেত্রফলটা যখন মাইনাস করে দিছো, তখনই তুমি এই ক্ষেত্রফলটা পেয়ে গেছো। তাহলে এইখানেও দেখো আমরা কি করতে পারি, দেখো এই দুইটা বিন্দুতে ছেদ করছে, এইখানে একটা বিন্দু ছিল, তুমি একটা লম্ব টানছো। যেহেতু আমাদের দুইটা বিন্দুতে ছেদ করছে, আমরা এখানে y অক্ষের উপর হচ্ছে যদি একটা লম্ব ড্র করি, খেয়াল করো এখানে একটা লম্ব ড্র করলাম আর এইখানে একটা আমরা লম্ব ড্র করলাম y অক্ষের উপর, ডট ডট ডট। তাহলে তুমি খেয়াল করো তো এই দুইটা লম্ব আমরা ড্র করার পরে দেখো এখানে দুইটা ক্ষেত্রফল অলরেডি উৎপন্ন হয়ে গেছে। তোমাদের সুবিধার জন্য ভাই যদি এখানে দেখাই, সে এইখানে এরকম একটা ক্ষেত্রফল হচ্ছে, খেয়াল করো এই মিলে এই, অর্থাৎ এরকম একটা শেপের ক্ষেত্রফল হয়েছে। খেয়াল করো দেখো এখান থেকে আমরা এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, এখানে তারপরে এখানে, এরকম একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে বড়। আর নিচে এই সাদা একটা অংশ, এই সাদা একটা অংশ মিলে আরো একটা ক্ষেত্রফল তৈরি করছে, যেই ক্ষেত্রফলটাকে ভাইয়া যদি এইখানে দেখায় আলাদাভাবে, তোমার এরকম আর এরকম ছোট্ট আরেকটা ক্ষেত্রফল হয়েছে এইটা। তাহলে তুমি খেয়াল করো তো এখন এই বড় ক্ষেত্রফলটা থেকে যদি এই ছোট ক্ষেত্রফলটা মাইনাস করে দাও, খেয়াল করো এই বড় ক্ষেত্রফলটা থেকে আমরা যদি এই সাদা অংশটাকে মাইনাস করে দিই, তাহলে তুমি কালো অংশটা পেয়ে যাবা। তাহলে আমরা এখন এইটাই করব। তাহলে আমরা কি করব, যে বড় ক্ষেত্রফলটা বের করব এবং এটা থেকে ছোটটা মাইনাস করে দিব। এখন তোমার মনে আসতে পারে যে ভাই আমরা কেন y অক্ষের উপর লম্বটা টানলাম, আমরা x অক্ষের উপর টানি নাই কেন? তো তুমি খেয়াল করো তো এখানে y অক্ষের উপরে টানলে হচ্ছে দেখো সে সুন্দর একটা শেপের ক্ষেত্রফল উৎপন্ন হয়। তুমি যদি x অক্ষের উপর টানো, দেখো এখানে নির্দিষ্ট কোনো ক্ষেত্রফল তৈরি হয় না, যার কারণে আমরা x অক্ষের উপর লম্বটা টানি নাই। তাহলে আসো আমরা বড়টার ক্ষেত্রফলের জন্য আমরা এখানে ছোট্ট একটা অংশ কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে dy। তাহলে আমরা বড়টার ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন অফ x * dy মাইনাস, এবার ছোটটার জন্য আমরা এখানে আরো একটা ক্ষেত্রফল টেনে নিলাম,
তাহলে আমরা ছোটটার জন্য আমরা আরেকটা ক্ষেত্রফল টেনে নিলাম, তাহলে এটা হচ্ছে x2, এটা x1, এটা x2, এটা হচ্ছে dy, তাই না? আমরা বড় যেটা সেটাকে 1 ধরি আর ছোটটাকে 2 ধরি, তাহলে এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2 ইনটু হচ্ছে dy, এখানে ইন্টিগ্রেশন সমান সমান হচ্ছে ক্ষেত্রফল। এখন তোমাকে লিমিটটা নিতে হবে, তো যেহেতু dy আছে তোমাকে y এর লিমিটটা নিতে হবে। দেখো তো তোমার যাত্রা তোমার লিমিটটা কত থেকে শুরু হয়েছে, এখানে y এর ভ্যালু হচ্ছে -1 আর এই পয়েন্টে y এর ভ্যালু কত, দেখো তো এই পয়েন্টে y এর ভ্যালু হচ্ছে 2, তাহলে তোমার লিমিট হবে -1 থেকে 2, তাহলে লিমিট হবে -1 থেকে 2, -1 থেকে 2। এখন আসো আমরা x1 এর মান বসায় দাও, তাহলে x1 কোনটা, বড় ইকুয়েশন যেটা, তাহলে বড় ক্ষেত্রফল কোনটা, দেখো তো সরল রেখা যেটা তৈরি করছে সেটা হচ্ছে বড়, তাহলে সরল রেখা থেকে যে x টা পাবা, তাহলে এখান থেকে x এর মান কত আসে, দেখো তো y + 2 = হচ্ছে x, তাহলে এটা হবে x1, তাহলে হচ্ছে -1 থেকে 2 y + 2 ইনটু হচ্ছে dy মাইনাস এইখান থেকে যে x টা আছে -1 থেকে 2 y² ইনটু হচ্ছে dy, তাহলে এটাকে গুণ করে দাও, ইন্টিগ্রেশন -1 থেকে 2 y dy প্লাস 2 -1 থেকে 2 dy মাইনাস ইন্টিগ্রেশন -1 থেকে 2 y² ইনটু dy, তাহলে বাকিটা তোমাদের SW করবা, এখান থেকে করলেই মানটা চলে আসবে। এরপরে খেয়াল করে আমাদের পরের যে ম্যাথটা আছে, আমাদের 18 নাম্বার যে ম্যাথটা, 18 হচ্ছে এই নিয়মেরই ম্যাথ, তোমরা ওইটা SW করবা, তোমার হচ্ছে 13 সাথে হচ্ছে 18 নাম্বার যে ম্যাথটা আছে এটা SW করবা। তো 18 নম্বরের ফিগারটাও তোমরা এইরকমই হবে, বুঝে বুঝে আঁকবা। তারপরে আসে আমরা পরের যে ম্যাথটা, আমাদের 16 নাম্বার ম্যাথ, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্টার্ট দিয়ে রাখো এই ম্যাথটা 16। তো 16 নম্বরে দেখো তোমাকে দেওয়া আছে দুই নাম্বার যে ম্যাথটা আছে আমাদের দেওয়া আছে x² প্লাস y² সমান সমান হচ্ছে 25, এই জিনিসটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে। তো দেখো আরেকটা কি দেওয়া আছে, এবং f of x ইকুয়াল হচ্ছে 0। তো তুমি খেয়াল করো তো f of x মানে আবার দেওয়া আছে যে আবার f of x সমান সমান হচ্ছে, দেখো তোমাকে কত বলে দিছে, x - 3। তাহলে বলো তো f of x আমরা জানি সাধারণত একটা ফাংশনকে আমরা y ইকুয়াল হচ্ছে f of x এটা দ্বারা প্রকাশ করি, তার মানে f of x এটা মানে হচ্ছে তোমার y, তাহলে তুমি এটাকে লিখে নাও সমান সমান হচ্ছে y। তাহলে তুমি খেয়াল করো আমরা এই যদি ইকুয়েশনগুলো হয় এটা তুমি লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। তাহলে এখন খেয়াল করো যে তোমার f of x এর মানটা এখানে বসায় দাও, তাহলে সুতরাং 0 সমান সমান x - 3 বা x ইকুয়াল হচ্ছে 3, এটা হচ্ছে তোমার 2 নাম্বার সমীকরণ। তাহলে তুমি খেয়াল করো যেহেতু x এর একটা নির্দিষ্ট মান পাইছো তুমি, তাহলে এই দুটো সমীকরণ এখন আর সমাধান করা লাগবে না, তোমাকে জাস্ট ফিগারটা আঁকলে হবে। তো আমরা আসলে ফিগারটা যদি আঁকি, তাহলে এই ফিগারটা যদি আঁকতে চাও, দেখো তো এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, তাই না? এটা কেমন বৃত্ত, x² প্লাস y² সমান সমান আমরা লিখতে পারি 5²। তাহলে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ হচ্ছে 5, এরকম একটা বৃত্ত আমরা যদি আঁকি, তাহলে খেয়াল করো আমরা বৃত্তটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের বৃত্তটা, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ 5, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 5, এটাও 5, এটাও 5, এটাও 5। x = 3 বলতে x = 3 কেমন হবে, তাহলে টোটালটা যেহেতু 5 3 এরকম কোন একটা পজিশনে হবে, তাহলে এটা হচ্ছে তোমার x = 3, তাহলে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 3। তাহলে তুমি খেয়াল করো তো এই রেখাটা বৃত্তটাকে দুইটা ভাগে ভাগ করছে, এই ভাগটা বড় আর এই ভাগটা হচ্ছে ছোট। তো তুমি প্রশ্নে খেয়াল করো তোমাকে বলা হচ্ছে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলটা বের করো, তার মানে তোমাকে এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো তুমি খেয়াল করো এটা একেবারে সিম্পল আগের ম্যাথগুলোর মতোই।
তো তুমি খেয়াল করো এই স্লাইসটা আর এই স্লাইসটা দুইটাই কি বলতো পরস্পর সমান, কারণ কি যেহেতু বৃত্তটা হচ্ছে মূল কেন্দ্র, মূল বিন্দু হচ্ছে কেন্দ্র, আর উপরে আর নিচে ব্যাসার্ধ 5 5, তার মানে উপরের অংশ আর এই অংশটা সমান। তাহলে আমরা এই অংশটার ক্ষেত্রফল বের করে তাকে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে টোটালটার ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে আমরা ক্ষেত্রফল বের করার জন্য এখানে ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে y আর কাটছে হচ্ছে x অক্ষকে, তাহলে dx। তাহলে আমরা ক্ষেত্রফল সমান সমান হচ্ছে y ইনটু হচ্ছে dx, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন, দেখো তো ইন্টিগ্রেশনটা শুরু হয়েছে কত থেকে 3 এ, শেষ হয়েছে কততে 5 এ, তাহলে 3 থেকে 5। তাহলে টোটাল অংশের ক্ষেত্রফল যদি বের করতে চাই, স্লাইস দুটো যেহেতু সমান, তাহলে আমরা এখানে একটা 2 গুণ করে দিলাম। তাহলে সমান 2, 3 থেকে 5, y এর মান কত, এই যে এখান থেকে y এর মানটা বের করে নিয়ে আসো। এখান থেকে y এর মান আসবে হচ্ছে √25 মাইনাস হচ্ছে x স্কয়ার ইনটু হচ্ছে dx। তাহলে এটা আর আমাদের দরকার নাই। খেয়াল করো আমরা এখন যদি ইন্টিগ্রেশনটা করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 ইন্টিগ্রেশন অফ 3 থেকে 5 তোমার 25 কে আমরা লিখতে পারি 5 স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু হচ্ছে dx। তো আমরা এই নিয়মের ম্যাথ পড়াইছিলাম যে √a স্কয়ার মাইনাস x স্কয়ার এই ফরম্যাটটা যদি থাকে, আমরা x ইকুয়াল a sin θ এটা ধরতে হয়। তাহলে আমরা যে ধরি, ভাই এখানে লিখতেছি বা এখানে লিখলেও হবে, পাশে লিখি যে ধরি x ইকুয়াল হচ্ছে 5 sin θ। তাহলে সুতরাং dx ইকুয়াল আসবে হচ্ছে 5 cos θ dθ। তাহলে তোমাকে এখন লিমিটটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা লিমিটটা যদি চেঞ্জ করি এখন, তাহলে আমাদের এখানে হচ্ছে x আর এখানে হচ্ছে θ, আমরা লিমিটটা যদি নিই, খেয়াল করো আমাদের x এর ভ্যালু কত আছে, একটা আছে 3, একটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 3, এখানে হচ্ছে 5। তাহলে আমরা এই মানটা আমরা লিমিট চেঞ্জ জানি, তোমরা কোর্সে আগের অধ্যায়গুলোতে আমরা কোথায় মান বসাই, এই জায়গায় হচ্ছে মানটা বসাইতে হয়। তাহলে তুমি এখানে যদি মানটা বসাও, দেখো ভাই এখানে দেখাচ্ছে একটু, তাহলে 3 সমান সমান হচ্ছে 5 sin θ বা 3/5 সমান সমান হচ্ছে sin θ। তাহলে সুতরাং θ ইজ ইকুয়াল sin ইনভার্স 3/5। তো তুমি খেয়াল করো আমরা যেহেতু এটার স্ট্যান্ডার্ড কোনো ভ্যালু জানি না, সো এটাকে এভাবে আমরা রেখে দিব। তাহলে এই মানটা এখানে বসায় দাও, sin ইনভার্স 3/5, আর এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানে লেখো যে আলফা ধরি। তাহলে সমান সমান আমরা এটাকে আলফা ধরে নিলাম। এবার এখানে যদি তুমি 5 বসাও, তাহলে আমরা যদি এখানে 5 বসাও, তাহলে 5 সমান সমান 5 sin θ বা sin θ সমান সমান আসবে হচ্ছে 1। তাহলে সুতরাং θ ইজ ইকুয়াল আসবে হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে π/2। তাহলে আমরা আরেকটা ভ্যালু পেলাম হচ্ছে π/2। তাহলে যে ভ্যালুগুলো পেলাম আমরা সবগুলো এবার এনে এখানে যদি বসাও, তাহলে আমাদের দেখো তো কত হবে। তাহলে সমান সমান 2, এখানে খেয়াল করো আমাদের একটা 5 আছে, তাহলে এই 5টাকে আমরা শুরুতে দিয়ে দিলাম 5 ইন্টিগ্রেশন অফ 3টা কনভার্ট হচ্ছে কত, sin ইনভার্স 3/5, এটাকে আমরা সুবিধার জন্য আলফা ধরে দিছি। তাহলে হচ্ছে আলফা আর 5টা রূপান্তর হয়েছে কততে, π/2 √5 স্কয়ার মাইনাস x মানে কত 5 sin θ, তাহলে x স্কয়ার হবে 5 স্কয়ার sin স্কয়ার θ। তাহলে dx মানে কত 5 cos θ dθ, 5 তো আমরা আগে লিখে দিছি, তাহলে আসবে হচ্ছে cos θ ইনটু হচ্ছে dθ। তারপরে ভাইয়া এখানে আসি, খেয়াল করো, তাহলে 5 দুগুণে 10 ইন্টিগ্রেশন আলফা, তারপর হচ্ছে π/2। দেখো তো এখানে 5 স্কয়ার আছে, এখানেও একটা 5 স্কয়ার আছে, তাহলে তুমি এখান থেকে যদি একটা 5 স্কয়ার কমন নাও, রুটের বাইরে আসলে এটা কত হবে 5। তাহলে আমরা এখানে লিখলাম 5 √1 মাইনাস sin স্কয়ার θ ইনটু cos θ dθ, cos θ dθ। তাহলে এই 5 আর 10 মিলে হবে 5 10 এ 50 ইন্টিগ্রেশন আলফা π/2 1 মাইনাস sin স্কয়ার θ, এটা মানে আমরা কত জানি cos স্কয়ার θ। তাহলে এটাকে আমরা লিখলাম √cos স্কয়ার θ ডট cos θ ইনটু হচ্ছে dθ। তাহলে এখানে আসবে হচ্ছে 50 ইন্টিগ্রেশন অফ আলফা π/2। খেয়াল করতো স্কয়ার রুট কাটা গেলে এখানে কত থাকবে cos θ, তাহলে হচ্ছে cos θ ডট cos θ ইনটু হচ্ছে dθ। তাহলে এই cos θ এই cos θ কে যদি আমরা গুণ করি, এটা কত হবে cos স্কয়ার θ। তাহলে এখানে দেখো আসবে হচ্ছে
50 ইন্টিগ্রেশন আলফা পাই বাই 2 cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে d থিটা। তো আমরা ত্রিকোণমিতির একটা রুলস জানি যে sin cos যদি কখনো স্কয়ার থাকে আমরা হাফ দিয়ে একটা 2 নিয়ে আসতে হয়। তাহলে আমরা এখানে একটা হাফ দিলাম 50 ডিভাইডেড বাই 2 ইন্টিগ্রেশন আলফা পাই বাই 2 2 cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে d থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটা এটা মানে কত হবে? এটা মানে আমরা জানি হচ্ছে আলফা থেকে পাই বাই 2 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা ইনটু হচ্ছে d থিটা। তাহলে এবার আমরা এই জিনিসগুলো গুণ করে দাও, তাহলে দেখো কত আসবে 25 ইন্টিগ্রেশন আলফা পাই বাই 2 d থিটা প্লাস 25 ইন্টিগ্রেশন আলফা তারপর হচ্ছে পাই বাই 2 cos 2 থিটা ইনটু হচ্ছে d থিটা। তো আমরা এইটাকে এখন ইন্টিগ্রেট করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তো ভাইয়া এই পাশে করি। তো খেয়াল করো আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেশন অফ থিটাকে করলে কত আসবে? থিটা তাহলে আসবে হচ্ছে 25 তারপর হচ্ছে থিটা লিমিট হচ্ছে আলফা পাই বাই 2 প্লাস এটাকে ইন্টিগ্রেট করো ইন্টিগ্রেশন অফ cos থিটা মানে কত বলতো? sin থিটা আর cos 2 থিটা হলে কি হবে? তাহলে 2 থিটা দ্বারা ভাগ হবে ডিফারেন্সিয়েশন করে। তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 25 আগে থেকেই ছিল, তারপরে আসবে হচ্ছে তোমার sin 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2 এখানে আলফা এখানে হচ্ছে পাই বাই 2। তাহলে এখন যদি আমরা লিমিটগুলো বসানোর আগে এই 2টাকে বাইর করে নিয়ে আসি আমরা, তাহলে 25 থিটার জায়গায় বসালে পাই বাই 2 মাইনাস হচ্ছে আলফা প্লাস 25 ডিভাইডেড বাই 2 এখানে থাকে হচ্ছে sin 2 থিটা এখানে পাই বাই 2 আর হচ্ছে আলফা। তাহলে এইখানে আমরা যদি গুণ করে দাও আসবে হচ্ছে 25 পাই ডিভাইডেড বাই 2 মাইনাস 25 আলফা প্লাস 25 ডিভাইডেড বাই 2। আমরা এবার লিমিটটা বসায় দাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে দেখো কত আসবে? sin 2 ডট পাই বাই 2 মাইনাস sin 2 আলফা। এখন খেয়াল করো তো আমরা যদি এই ভ্যালুটা একটু হিসাব করি, তুমি দেখো আমাদের এই 2 এবং এই 2 কাটা যাবে, তাহলে এখানে কত থাকবে? sin পাই মানে sin 180, তাহলে sin 180 এর মান তুমি যদি ক্যালকুলেটর দেখো এটার মান আসবে 0। তাহলে এটা যদি 0 হয় আমাদের এখানে কত থাকে দেখো 25 পাই ডিভাইডেড বাই 2 মাইনাস 25 আলফা প্লাস দেখো আমরা প্লাস 25 ডিভাইডেড বাই 2 0 মাইনাস হচ্ছে sin 2 আলফা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 sin আলফা ইনটু হচ্ছে cos আলফা। তাহলে এখন দেখো আমাদের এখানে কত আসবে? যে আমাদের আসবে হচ্ছে 25 পাই ডিভাইডেড বাই 2 মাইনাস 25 আলফা প্লাসে মাইনাসে যে আমরা গুণ করতেছি মাইনাস 25 ডিভাইডেড বাই 2 ইনটু 2 sin আলফা cos আলফা। এখন খেয়াল করো তো আমরা যদি আলফার মানটা বসায় দিই, দেখো তো আলফা মানে কত? sin ইনভার্স 3/5। তাহলে আমরা এখানে মান বসায় দাও, তাহলে 25 পাই ডিভাইডেড বাই 2 মাইনাস 25 sin ইনভার্স 3 ডিভাইডেড বাই 5 মাইনাস দেখো এই 2 এবং এই 2 কাটা যাবে, থাকবে হচ্ছে 25 sin আলফা cos আলফা। এখন sin আলফা cos আলফা এর মানটা আমরা কোথা থেকে পাবো? আসো আমরা যদি এই মানটা একটু দেখাই দিই এটা কিভাবে আসে। দেখো তো আমাদের এইখানে আলফা মানে কত ধরে নিছো তুমি? sin ইনভার্স 3/5। তাহলে আলফা সমান সমান হচ্ছে sin ইনভার্স 3/5। তাহলে এখান থেকে আমরা sin ইনভার্সটা এদিকে আসলে কি হয়ে যাবে? sin আলফা সমান সমান হচ্ছে 3/5। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, খেয়াল করো তো sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে 3 5। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটার মান আসবে 4। তাহলে sin আলফা যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে cos আলফা কত আসবে? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে sin আলফার মান আমরা পেলাম 3/5, cos আলফার মান হচ্ছে 4/5। তুমি এটা দেখাইতেও পারো, না দেখালেও আমাদের সমস্যা হবে না। তাহলে আসো আমরা এই ভ্যালুগুলো এবার এখানে বসায় দিই। তাহলে খেয়াল করো 25 পাই ডিভাইডেড বাই 2 মাইনাস 25 sin ইনভার্স 3/5 মাইনাস 25 sin আলফা মানে কত? দেখো 3/5। তাহলে 3/5 ইনটু cos আলফা মানে হচ্ছে 4/5, তাহলে 4/5। তাহলে এখানে আসবে হচ্ছে 25 পাই ডিভাইডেড বাই 2
মাইনাস 25 সাইন ইনভার্স 3/5 মাইনাস দেখো 5 5 25, এই 25 এই 25 কাটা যাবে, 3 4 12, তাহলে এটা টোটালটা ব্র্যাকেট দিয়ে এত বর্গ একক। তাহলে খেয়াল করে এই ম্যাথটা একটু ক্যালকুলেশনটা বড় এবং কিন্তু অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রায় সময় বোর্ড পরীক্ষায় আসে। রেডি? আচ্ছা দেখো আমাদের বই আর দুইটা ম্যাথ আছে, একটা হচ্ছে 19, একটা হচ্ছে 20। তো 19 নাম্বার যে ম্যাথটা আছে তোমাকে খেয়াল করো, বলা হচ্ছে xy হচ্ছে c স্কয়ার, এটা হচ্ছে একটা অধিবৃত্ত। তো তোমাকে বলে দিছে x অক্ষ এবং x a x b রেখা দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো অধিবৃত্তের ফিগারগুলো আঁকা একটু কঠিন, তো অধিবৃত্তের ক্ষেত্রে তুমি জাস্ট যে ইকুয়েশনটা দিবে ওটা নিয়ে কাজ করবা। তাহলে খেয়াল করো তো আমরা এখান থেকে x সমান y c স্কয়ার, তাহলে আমরা এখান থেকে y সমান সমান লিখতে পারি হচ্ছে c স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে x। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা জানি হচ্ছে y ইনটু হচ্ছে dx, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনে আমরা দেখো এখানে dx লিখছো, তাহলে তোমাকে লিখতে হবে কার মান বলো তো, x এর মান। দেখো তুমি কোশ্চেনটাতে তোমাকে x এর মান বলে দিছে, দেখো বলা হচ্ছে x ইকুয়াল a এবং x ইকুয়াল b, তাহলে আমাদের x এর মান হচ্ছে a আর x এর মান হচ্ছে b। এই লিমিটের মধ্যে তোমাকে হচ্ছে ইন্টিগ্রেশনটা ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে y এর মানটা এনে বসায় দাও এখানে। খেয়াল করে আমরা যদি y এর মানটা বসাও a থেকে b, y মানে কত দেখো c স্কয়ার ডিভাইডেড বাই x ইনটু হচ্ছে dx। c স্কয়ারটা কনস্ট্যান্ট, এটাকে বের করে নিয়ে আসো, তাহলে হচ্ছে c স্কয়ার ইন্টিগ্রেশন a থেকে b 1/x ইনটু হচ্ছে dx। তাহলে তুমি খেয়াল করো তো ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটা মানে আমরা সূত্র জানি কত বলো তো, ln x। তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে c স্কয়ার ln x, তারপর হচ্ছে লিমিট a থেকে b। তাহলে তুমি এখানে মানগুলা বসায় দাও, ভাই এখানে বসাচ্ছি। দেখো c স্কয়ার ইন্টিগ্রেশন এর এখানে আমরা যদি মানটা বসাও, তাহলে আমরা মান কিভাবে বসাই, আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট। তাহলে দেখো আমরা মানটা যদি বসাও ln b মাইনাস হচ্ছে ln a, তাহলে আমরা ln b মাইনাস ln a, এটা আবার একটা সূত্র জানি, c স্কয়ার ln b ডিভাইডেড বাই হচ্ছে a বর্গ একক। তাহলে খেয়াল করো ভাই অ্যানসারটা একটু তোমার, হ্যাঁ ঠিক আছে, c স্কয়ার ln b বাই a বর্গ একক। তাহলে এটা সিম্পল একটা অঙ্ক, সহজ অঙ্ক, পারবা। এরপরে 20 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি এবার 20 নাম্বার ম্যাথটা দেখো, খেয়াল করো আমাদের 20 নাম্বার যে ম্যাথটা আছে, দেখো এখানে কি দেওয়া আছে 20। তো তোমাকে এখানে দেওয়া আছে হচ্ছে √x প্লাস হচ্ছে √y সমান সমান হচ্ছে √a। তো তোমাকে দেখো বলা হচ্ছে এটাও একটা অধিবৃত্ত। তো ভাই একটু আগে বলছে আমাদের অধিবৃত্তের ফিগারগুলো আঁকা একটু টাফ, তো অধিবৃত্ত বললে আমরা ফিগার আঁকবো না, তারা যে লিমিটটা দিবে জাস্ট ওই লিমিটটা বসাইলে তোমার ক্ষেত্রফল চলে আসবে। এটা একটু মাথায় রাখবা যে অধিবৃত্ত আসলে যে লিমিটটা দিবে আমরা ওই লিমিটটাই বসায় দিব। তাহলে খেয়াল করো আমরা ক্ষেত্রফল, তাহলে সূত্রটা কি জানি বলো তো, y ইনটু dx। তাহলে তোমাকে y এর মানটা জানা লাগবে। তাহলে এখান থেকে আমরা y এর মানটা যদি বের করি, তাহলে √y সমান সমান হচ্ছে √a মাইনাস হচ্ছে √x। তাহলে তোমার লাগবে কার মান, y এর মান। তাহলে আছে √y, তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করে দিতে হবে। তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে √y তার স্কয়ার সমান সমান √a মাইনাস √x তার হোল স্কয়ার। তাহলে এইখানে আসবে হচ্ছে y সমান সমান হচ্ছে, এখানে করলে আসবে a মাইনাস 2√a √x প্লাস হচ্ছে x স্কয়ার। তাহলে আমরা বর্গ করে এই মানটা পেলাম y এর মান। এখন তোমাকে লিমিটটা বের করতে হবে, তাই না? আগের ম্যাথটা দেখো 19 এ তোমাকে বলে দিছে x ইকুয়াল a থেকে x ইকুয়াল b, এই দুইটা রেখা, কিন্তু এই ম্যাথটা থেকে তোমাকে লিমিট বলে নাই। সো এই ম্যাথটাতে আগে তোমাকে লিমিটটা বের করে নিতে হবে। তো আসলে আমরা লিমিটটা কিভাবে বের করি, প্রশ্নটা যদি একটু দেখো, স্থানাঙ্কের অক্ষ দুটির অন্তর্গত ক্ষেত্রফল, এই কথাটার মানে একটু বুঝো। স্থানাঙ্কের, তোমাকে কি বলছে, স্থানাঙ্কের অক্ষ দুটির অন্তর্গত ক্ষেত্রফল। তো ভাইয়া তোমাদের বুঝার সুবিধার্থে আমরা মনে করলাম এখানে যে বক্ররেখাটা, এটা হচ্ছে আমাদের x এবং y অক্ষ। এই ফিগারটা ভাই এমনি আঁকতেছে আন্দাজে, আমরা জানি না এই গ্রাফের ফিগার এটা কিনা, আমরা আন্দাজে আঁকতেছি। তো স্থানাঙ্কের অক্ষ দুইটার অন্তর্গত, তার মনে করলাম আমরা বক্ররেখাটা এরকম একটা বক্ররেখা। এখন স্থানাঙ্কের অন্তর্গত অক্ষদ্বয়ের ক্ষেত্রফল, তার মানে তোমাকে এই ক্ষেত্রফলটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা এই ক্ষেত্রফলটা যদি বের করতে চাই, তুমি খেয়াল করো আমরা এখানে ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, এই অংশটা হচ্ছে তোমার dx, এটা হচ্ছে y। তাহলে দেখো তো তোমার যাত্রা শুরু করছো 0 থেকে, তাহলে এই পয়েন্টটা কত এটা তোমাকে জানা লাগবে।
তাই না? আমরা x অক্ষকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এখানে x এর ভ্যালু কত এটা জানা লাগবে। তো আমরা এখানে x এর ভ্যালু কত সেটা কিভাবে বের করতে পারি, খেয়াল করো তো। এই বিন্দুটা যেহেতু x অক্ষের উপর, তার মানে এই বিন্দুর কোটি কত ভাইয়া? কোটি হচ্ছে 0। তাহলে আমরা এই কোটি 0 ধরে এখানে যদি y এর মান 0 বসায় দাও তাহলে তুমি কিন্তু x এর মানটা পেয়ে যাবা। তাহলে খেয়াল করো আমরা কিভাবে বের করতেছি, যে x অক্ষে y is equal হচ্ছে 0। তাহলে y equal যদি 0 হয় তাহলে আমরা যদি বের করি তাহলে এটাকে আমরা মনে করলাম 1 নাম্বার ইকুয়েশন দিলাম 0। সুতরাং 1 নং হতে, তাহলে দেখো তো আমরা 1 নং হতে এখানে মান যদি বসাও 0 সমান সমান a মাইনাস 2 রুট a রুট x প্লাস হচ্ছে x স্কয়ার, আমরা এই ভ্যালুটা পাই। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেট করে এখন x এর মানটা যদি বের করে নিই, তো খেয়াল করো আমরা এই ইকুয়েশনে মানটা বসানোর থেকে আমরা এই ইকুয়েশনের মানটা বসানো আরো সহজে পেয়ে যাবা, কারণ এই ইকুয়েশনটা দেখো একটা জটিল ফর্মে আছে। সো আমরা এখানে মান না বসাই এটাকে তুমি 2 নাম্বার ধরো, আমরা এই ইকুয়েশনটাকে আমরা 1 নাম্বার ধরি। তাহলে এই 1 নং এ যদি তুমি মানটা বসায় দাও, দেখো 1 নং হতে y এর মান 0 বসাও, দেখো বসাইলে আমাদের কত আসবে, রুট x প্লাস রুট অফ 0 সমান সমান রুট অফ a, বা রুট x সমান সমান হচ্ছে রুট a। তাহলে সুতরাং x ইকুয়াল হচ্ছে a। তাহলে খেয়াল করো তো আমরা এই পয়েন্টটা পেয়ে গেলাম, এই পয়েন্টের স্থানাঙ্ক কত বলতো, a, 0। তাহলে আসো আমরা যদি আরেকটা লিমিটও বের করে ফেলি, যে আবার আমরা y অক্ষের জন্য যদি এটা বের করে ফেলি, আবার y অক্ষে তুমি জানো কার মান 0 হয় বলতো, x এর মান 0 হয়। তাহলে আবার y অক্ষে x ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং 1 নং হতে, তাহলে 1 নং এ আবার এই ইকুয়েশনে এবার x এর মান 0 বসাও, তাহলে হচ্ছে রুট অফ 0 প্লাস রুট অফ y সমান সমান রুট অফ a, বা রুট অফ y ইজ ইকুয়াল হচ্ছে রুট অফ a। তাহলে সুতরাং y সমান সমান a। তাহলে তোমার লাগবে কার মান বলো তো, আমাদের লাগবে হচ্ছে x এর মান, কারণ হচ্ছে আমরা x অক্ষকে ইন্টিগ্রেট করতেছি। তোমরা চাইলে রাফলি এই ফিগারটা এঁকে রাখতে পারো ম্যাথের পাশে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে খেয়াল করতে আমাদের x এর মান কত, x এর মান a আর x এর মান কত আছে 0। তাহলে আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, ভাই এখানে লিখতেছি, তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান সমান ইন্টিগ্রেশন অফ y ইনটু হচ্ছে dx। তাহলে y ইনটু dx, তাহলে আমাদের লিমিটটা কত 0 আর একটা হচ্ছে a, তাহলে 0a সমান সমান ইন্টিগ্রেশন অফ 0 থেকে a। তো y এর মানটা বসাও, দেখো y এর মান কত, এই যে এই মানটা, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি a মাইনাস 2 রুট a রুট x প্লাস হচ্ছে x ইনটু হচ্ছে dx। তাহলে আমরা এই মানটা বসালাম y এর, তাহলে ইন্টিগ্রাল অপারেটর গুলো গুণ করে দাও, a ইন্টিগ্রেশন 0 থেকে a ইনটু হচ্ছে dx, কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, মাইনাস 2 রুট a ইন্টিগ্রেশন অফ 0 থেকে a রুট x ইনটু হচ্ছে dx প্লাস 0 থেকে a x ইনটু হচ্ছে dx। তাহলে খেয়াল করো এখন নরমাল একটা ইন্টিগ্রেশন হয়ে গেছে। আমরা যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে এখানে আসবে a ইন্টিগ্রেশন অফ dx, তাহলে এটা করলে আসবে হচ্ছে x 0 থেকে a মাইনাস 2 রুট a রুট x। এটাকে ইন্টিগ্রেশন করলে ভাইয়া গত ক্লাসেও দেখাইছিলাম এটা মানে কত আসে বলতো, 2/3, তাই না? আমাদের হাফ প্লাস 1, এটা করলে আসবে 2 একে 2, হ্যাঁ 3/2। তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 0a প্লাস x কে ইন্টিগ্রেট করলে কত আসবে, x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2, তারপর হচ্ছে 0a। তাহলে এই মানগুলাকে আমরা যদি আবার লিমিটগুলা বসাও, দেখো আমাদের কত আসে। আমরা যদি প্রথমটাতে লিমিট বসাও তাহলে ভাই এখানে লিখতেছি, তাহলে হচ্ছে a মাইনাস 0, তারপর হচ্ছে এই মানটাকে বের করে নিয়ে আসো, তাহলে হচ্ছে মাইনাস 2 রুট a ইনটু হচ্ছে 2 ডিভাইডেড বাই 3, তাহলে থাকে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 3/2, তোমার হচ্ছে a 0, আর এখানে আমরা হাফটাকে বের করে নিয়ে আসো প্লাস 1/2, তাহলে থাকে হচ্ছে x স্কয়ার 0a। তাহলে এইখানে আসে হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2 এ 2 এ 4 4 রুট a ডিভাইডেড বাই হচ্ছে 3, আর এখানে থাকবে হচ্ছে a টু দি পাওয়ার 3/2 মাইনাস হচ্ছে 0, তারপরে এখানে থাকবে হচ্ছে প্লাস হাফ
a স্কয়ার মাইনাস হচ্ছে 0 সমান সমান a স্কয়ার মাইনাস এটা গুণ করো, খেয়াল করো তো রুট এর সাথে যদি a টু দি পাওয়ার 3/2 যোগ করি তাহলে কত হয়, খেয়াল করো যে রুট a মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে হচ্ছে ডট a টু দি পাওয়ার কত আছে 3/2, তাহলে গুণ করলে পাওয়ার যোগ হবে, তাহলে a টু দি পাওয়ার হাফ প্লাস 3/2, তাহলে আসে কত দেখো a টু দি পাওয়ার a স্কয়ার আসবে। তাহলে দেখো 2 এ 2 লসাগু করলাম, তাহলে 3 একে 4, 4 ভাগ 2 মানে 2 a স্কয়ার, তাহলে আমাদের এইখানে আসবে হচ্ছে 4a স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3 প্লাস এখানে আসবে হচ্ছে হাফ a স্কয়ার। তাহলে আমরা এই জিনিসটা যদি ক্যালকুলেট করি দেখো আমাদের হাফ a স্কয়ার এবং a স্কয়ার এই দুটো মিলে আসবে হচ্ছে তোমার 3/2 a স্কয়ার মাইনাস 4a স্কয়ার ডিভাইডেড বাই 3। তো তুমি এই জিনিসটা যদি ক্যালকুলেট করো ক্যালকুলেটরে, যে আমরা a স্কয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে 3/2 মাইনাস 4/3 ইনটু হচ্ছে a স্কয়ার, তাহলে আমরা যদি এই মানটা ক্যালকুলেট করো 3/2 মাইনাস 4/3, তাহলে এটা করলে আসে হচ্ছে তোমার 1/6, তাহলে আমাদের এটা হচ্ছে 1/6 a স্কয়ার বর্গ একক। তো খেয়াল করুন আমাদের এই ম্যাথটার সাথে সাথে এই অধ্যায়টা শেষ। তো ভাইয়া তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই অধ্যায়টা একটু ভালো করে বুঝে, বিশেষ করে আজকে সেকেন্ড পার্টটা ভালো করে করবা, অর্থাৎ কিভাবে আমরা চিত্র থেকে একটা ক্ষেত্রফল বের করে নিই, কারণ এই অধ্যায় থেকে বোর্ডে মাস্ট একটা প্রশ্ন থাকবে এই 4 মার্কের। তো প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে, প্রত্যেকটা ফিগার বুঝে বুঝে সলভ করবা, এবং এখানে যে 20টা অঙ্ক এবং উদাহরণের ম্যাথ এগুলা যদি তুমি পারো, তারপরে ভাইয়ের রিকোয়েস্ট থাকবে তোমার কাছে যে তোমরা তোমাদের বইয়ের লাস্টে দেখবা যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে। তো আমাদের যেহেতু যোগজীকরণ সম্পূর্ণ শেষ, তো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে তোমরা বোর্ডের এই পার্টটা থেকে অর্থাৎ যোগজীকরণ থেকে যতগুলা সৃজনশীল আসছে সবগুলা সলভ করে ভাইয়াকে ফ্রেশ করে একটা কপি তোমরা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ভাইয়াকে পাঠাবা। ভাই আরেকবার বলে দিচ্ছে তোমাদের SWটা কি, এই অধ্যায়ের সকল অঙ্ক ভালো করে বুঝে করবা এবং বোর্ডের যে সৃজনশীলগুলো আছে ওইগুলা ভালো করে সলভ করবা যোগজীকরণের। তো এর সাথে আমাদের এই অধ্যায়টা শেষ।